রূপকথার পায়ের কাছে সিদ্দিকের নিথর রক্তাক্ত দেহ অনাদরে পড়ে রয়েছে। পাশেই হাঁটু গেড়ে সিদ্দিকের মুখ পানে তাকিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে রূপকথা। যে ছেলেকে মাত্র চিরনিদ্রায় ঘুম পাড়ালো সারফারাজ, রূপকথা তাকে চেনে, প্রায় রাস্তায় দেখা হয়েছে তাদের। রূপকথাকে অযথা এটা সেটা জিজ্ঞাসা করে খোঁজ খবর নিত। চট্টগ্রামেও বহুবার দেখেছে এই লোককে সে। মানুষটাকে কখনো কপট বা অসৎ চরিত্রের অধিকারী মনে হয়নি। মুখে মায়াবী হাসি আর চোখে সরলতা, এমন লোকের সাথে সারফারাজের কি শত্রুতা। সিদ্দিকের প্রতি আপাতত নজর দিল না সারফারাজ। সে টিস্যু নিয়ে এসে রূপকথার হাত শরীর মুছতে লাগলো। পুরো শরীরে রক্তের ছিটা, রূপকথাকে দেখতে বীভৎস লাগছে। তাছাড়া এমন নিকৃষ্ট মানুষের রক্তে রূপকথা রঙিন হয়েছে, এটা কিছুতেই সইতে পারছে না সারফারাজ। হাতের বন্দুক ছুঁড়ে ফেলে হুঙ্কার ছুড়ল। দরজার বাইরে থেকে দৌড়ে এলো ইয়ং আর লুইস। সারফারাজের চোখ দেখেই বুঝে গেল কি করতে হবে। বাক্য বিনিময় করে কিছুই বোঝাতে হলো না সারফারাজকে। রূপকথাকে এক ঝটকায় নিজের কোলে তুলে লম্বা পায়ে এগিয়ে গেল ওয়াশরুম অভিমুখে। পরম যত্নে বাথটাবে রূপকথাকে শুইয়ে ছেড়ে দিল কল। এই পর্যন্ত একটা কথাও বলল না রূপকথা। সে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। এই মুহূর্তে না চাইতেও সারফারাজকে দেখে তার ভয় লাগছে। প্রথমবারের মতো মনে হচ্ছে সারফারাজ হৃদয়হীন এক নিষ্ঠুর মানব। রূপকথার মনের কথা শুনল বোধ করি সারফারাজ। সে বাঁকা হাসলো। এরপর রূপকথার হাতে সাবান মাখাতে মাখাতে বলল, ও ক্ষমার অযোগ্য অপরাধ করেছে রূপকথা। ওর মৃত্যু 12 বছর আগে লেখা ছিল আমার হাতে, কিন্তু আমি ওকে মাফ করেছিলাম। এর জন্য অবশ্য 12টা বছর পস্তাতে হয়েছে আমাকে। শালা আমার বন্ধু ছিল, কিন্তু বিশ্বাস করো নটির বলে এতটাই বিখাউস, ও শুধু আমার দুর্বলতার সুযোগ নিয়েই গেছে এতগুলো বছর। এর জন্য এবার সেটা ভেঙে দিলাম। তুমি ভয় পেও না, ও ভালো মানুষ নয়। এসব বালছাল টাইপ মানুষের জন্য তোমার চোখের জল মানাচ্ছে না। সারফারাজের মুখের ভাষা শুনে রূপকথার চোখ নিভে এলো। এমন মুখের ভাষা সারফারাজের থেকে আর কখনো শুনেনি রূপকথা। সারফারাজের হাতের আগল থেকে টেনে নিজের হাত ছুটাতে চাইল রূপকথা, কিন্তু সারফারাজ আরো শক্ত করে ধরে ঘষে ঘষে রক্ত তুলতে লাগলো। রূপকথা উপায় না পেয়ে অল্প করে বলল, আমার শরীর গুলাছে, বাড়ি যাব আমি। রূপকথার গলার কাছে সাবান লাগিয়ে একদম নিকটে এলো সারফারাজ। রূপকথার ভেজা ঠোঁটের পানে নেশাক্ত নজরে তাকিয়ে ঘোর লাগা গলায় বলল, তোমার জন্য যে আরো কত মানুষের প্রাণ যাবে আমি নিজেও জানি না সুইটি। শালা তোমার সকল খবর রুদ্রকে দিত, এজন্যই রুদ্র এত ভালো করে চিনে তোমায়। আফসোস সেদিন শালাকে কেন টুকরো টুকরো করলাম না, নাহলে রুদ্রের নোংরা নজর তোমার উপরে পড়তো না। দোষটা আমারই। বলেই রূপকথার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো সারফারাজ। আঁকড়ে ধরতে চাইল ভেজা ঠোঁট, কিন্তু সরিয়ে দিল রূপকথা। অন্যত্র মুখ ঘুরিয়ে রূপকথা বলে উঠল, এসব ঠিক হচ্ছে না। সারফারাজ তাচ্ছিল্য হাসলো। এরপর জোর করে চুমু খেলো রূপকথাকে। রূপকথা প্রথমে বাধা দিলেও পরে একদম স্থির হয়ে বসে রইল। দীর্ঘ চুম্বনের পর সারফারাজ হাঁপিয়ে বলে উঠল, তুমি জানতে আমি মানুষের প্রাণ নেই, তবে আজ কিসের এত ভয়? নাকি আমার অগোচরে অন্য কিছু আছে এখানে? বলেই রূপকথার চুলের মুঠি চেপে ধরল সারফারাজ। ব্যথায় রূপকথার চোখ ছলছল হলো, তাতে দৃষ্টি দিল না সারফারাজ। সে রূপকথার কানে চুমু এঁকে কম্পিত গলায় হিস করে বলে উঠল, সময়ের পরিক্রমা এর থেকে আরো কুৎসিত রূপ তোমার সামনে আসবে রূপকথা। তবুও আমায় ছাড়তে পারবে না তুমি। একবারও যদি এমন কিছু ভেবেছ তবে পুরো দুনিয়া জ্বালিয়ে সরকার করবো আমি। তোমাকে আঁকড়ে ধরে আমি দ্বিতীয়বার বেঁচে থাকার প্রেরণা খুঁজে পেয়েছি। চাইলেও আমাকে আর মারতে পারবে না তুমি। সারফারাজের নিষ্ঠুর কঠিন কথায় রূপকথার চোখ উপচে জল গড়ালো। রূপকথা অস্ফুট গলায় বলল, লাগছে সারফারাজ। রূপকথা মিহিসরে সম্বিত ফিরে পেয়ে হাতের মুঠি আলগা করলো সারফারাজ। এরপর আবদার করলো, তোমার কোমরের বাঁ পাশে একটা ছোট তিল আছে, আমি কি ওইখানটায় আদর করতে পারি? রূপকথার কোমরের পিছনে তিল আছে, এটা রূপকথা নিজেই জানে না। সারফারাজ জানলো কি করে? রূপকথা চমকে উঠল। একদিকে সারফারাজের উপর রাগ, অন্যদিকে ভালোবাসা মোড়ানো লজ্জায় সে কাবু করলো রূপকথাকে। সে ইতস্তত করে শুধালো, কি করে জানলে? আমি তো কখনোই বলিনি। অমায়িক হাসলো সারফারাজ। এরপর হাসকি স্বরে বলল, ছোটবেলায় কার কাছে ছিলে তুমি রূপকথা? কতবার ন্যাংটো ন্যাংটো খেলছিলে, তার হিসাব আছে? এবার লজ্জা এসে আরো ঘায়াল করলো রূপকথাকে। মানুষটা তার সমস্ত সিক্রেট জানে। ছিহ, কি অসভ্য! সারফারাজ পানির ভেতর হাত দিয়ে রূপকথার কোমর ছুঁল। এরপর ফিসফিসে গলায় বলল, আরো কোথায় কোথায় কি রঙের তিল আছে বলবো? রূপকথা সারফারাজের মুখ চেপে ধরে নিভু গলায় বলে উঠল, তোমার প্রাণ যাবে আমার হাতে। সারফারাজ মাদকতা মেশানো গলায় বলে উঠল, প্রাণ অলরেডি চলে গেছে। এই কদিন ইচ্ছা করে ইগনোর করেছো, সফটওয়্যার পেয়েছে কিন্তু কিচ্ছু বলেনি। অপরূপে ঝামেলায় বিজিয়েছিলাম এর জন্য। আমাকে কেন কষ্ট দিয়েছো জান? প্রাণে ধরপড়া নিয়ে উঠে একটু আড়াল হলেই ভালোবাসার পরীক্ষা নিচ্ছ তুমি?
সারফারাজের প্রশ্নে রূপকথার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। মনে পড়ে গেল রুদ্রর হুমকি। বিভীষিকাময় সেই রাতের স্মৃতি মনে পড়তেই দিশেহারা হলো রূপকথা। সে ঝটপট সারফারাজকে ঠেলে বাথটাব থেকে উঠে দাঁড়ালো। এরপর ভেজা শরীরে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। কাঁধের ব্যাগটা এখনো মেঝেতে পড়ে রয়েছে, সেটা তুলে হাতে নিয়ে নিজের ফোন বের করলো রূপকথা। ফোনে 4টা মিসড কল আর একটা মেসেজটা একটা বিদেশি নাম্বার থেকে এসেছে। ভয়ার্ত চোখে একবার সারফারাজকে দেখে মেসেজ ওপেন করলো রূপকথা। মুহূর্তেই তার দুনিয়া উল্টে গেল। ঝটপট ফোন ব্যাগে ভরে এলোমেলো গলায় বলে উঠল, আমায় যেতে হবে সারফরাজ, আমার শরীর ভালো নেই। আমাকে অনেকগুলো ফোন করেছে, পরে কথা হবে। সারফারাজ নিজের ভেজা কাপড়ের দিকে একবার তাকিয়ে বলল। জাস্ট 2 মিনিটস, আমি চেঞ্জ করে এসে পৌঁছে দিচ্ছি। রূপকথা হাত তুলে বাধা দিয়ে বলল। নো নিডস, আমি একাই যেতে পারবো। রূপকথা নিষেধ শুনে সারফারাজ অবাক হয়ে গেল। মেয়েটা আজকাল হুটহাট উদ্ভট আচরণ করছে। সারফারাজ তবুও নিজেকে সামলে বলে উঠল, ঠিক আছে, ভেজা কাপড়েই যাব। রূপকথা এবার তেতে উঠল। সে ধমকে বলে উঠল, সারাক্ষণ এমন চিপকে কেন থাকতে চাও সারফরাজ? আমার নিজের কোনো ফ্রিডম নেই? যখন বলছি আমি একাই যেতে পারবো, তখন তুমি কেন জেদ করছো? রূপকথার ধমকে কেঁপে উঠল সারফারাজ। ভেতরে কেমন সূক্ষ্ম ব্যথা মোচড় দিয়ে উঠল। স্বচ্ছ চোখ দুটি লাল হয়ে উঠল। তবুও নিজেকে ধাতস্থ করে সারফারাজ এগিয়ে এসে রূপকথার মাথায় হাত বুলিয়ে শুধালো। শরীর খারাপ হচ্ছে জান? জ্বর এসেছে? মুড সুইং হচ্ছে কেন? এভাবে রেগে যাচ্ছ কেন? কোনো মতে নিজেকে সারফারাজের থেকে ছাড়িয়ে রূপকথা বলল। আসছি, এসব ভালো লাগছে না। বলেই হন হন করে বেরিয়ে গেল। রূপকথা যাবার পানে তাকিয়ে সারফারাজ ব্যথিত হলো। রূপকথার বলা সামান্য কয়েকটা কথা তার হৃদয় এফোর করলো। সারফারাজের ভয় হতে লাগলো। ছোট বাচ্চার ন্যায় কান্না পেল। বুক চেপে ধরে সোফায় ধপ করে বসে গেল সারফারাজ। এরপর বিড়বিড় করে বলে উঠল, এমন করিস না রে পাখি, হাতটা ফেটে মরে যাব আমি। তুই আমার বেঁচে থাকা শেষ সম্বল। একটা ট্যাক্সি ধরে সারফারাজের বাড়ি থেকে নিজ বাড়ি অভিমুখে ছুটল রূপকথা। সেই সাথে অনবরত ডায়াল করতে লাগলো রুদ্রের নাম্বার। এরপর ফুপিয়ে কেঁদে উঠল। রুদ্র ফোন ব্যাক করে নাটকীয় স্বরে বলে উঠল, হেই বেবি গার্ল, কি মনে করে এত কল? রূপকথা মিনতি করে নিচু স্বরে বলে উঠল, আমার মাকে কিছু করবেন না প্লিজ। আমি সারফরাজের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে গিয়েছিলাম। কোনো সম্পর্ক নেই আর আমাদের মধ্যে। আমি সরাসরি নিষেধ করেছি ওকে। আমার মাকে কিচ্ছু করবে না, একটু রহম করুন। রুদ্র এবার কিটকিটিয়ে হাসলো। এরপর বলল, আপাতত হাত ভেঙেছি, নেক্সট টাইম এমন ধৃষ্টতা দেখালে একদম পিষে দেব। বলেই খট করে লাইন কেটে দিল রুদ্র। রুদ্রের ফোন কাটতে সুফিয়ান চৌধুরীর ফোন এলো। রূপকথা ঝটপট ফোন রিসিভ করে ডুকরে কেঁদে উঠল। মেয়ের কান্নায় ব্যস্ত গলায় সুফিয়ান বলে উঠলেন, কি হয়েছে মা? রূপকথা নিজেকে সামলে বলে উঠল। মামা কোথায় এখন? সুফিয়ান চৌধুরী তপ্ত শ্বাস ফেলে বলে উঠলেন, হসপিটালে এসো। একটা বেপরোয়া ট্রাকে সে ধাক্কা দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে কেউ একজন সেভ করে নিয়েছে। হাতে একটু ফ্র্যাকচার হয়েছে, একটু পরেই বাড়ি ফিরে যাবো আমরা। রূপকথা চোখের জল মুছে বলে উঠল। আমি আসছি। 30 মিনিটের মাথায় হসপিটাল পৌঁছালো রূপকথা। রেখা বসে আছে বেডে, ডক্টর হাতে ব্যান্ডেজ পেঁচাচ্ছে। রূপকথা ভেতরে ঢুকে রেখাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মেয়ের মনে মায়ের জন্য ভালোবাসা দেখে চোখের জল ছেড়ে দিল রেখা নিজেও। তার প্রতি একটা আবেগ ঘন রূপকথাকে এর আগে কখনো দেখেননি তিনি। রেখার মাথায় চুমু এঁকে রূপকথা বলে উঠল, তোমাকে ছেড়ে আর কোথাও যাবো না আম্মু। তোমার লক্ষ্মী মেয়ে হয়ে তোমার কাছেই বসে থাকবো, প্রমিস। রেখা চোখের জল মুছে রূপকথার হাতে চুমু খেয়ে বললেন, আমি ঠিক আছে বাবা, আমার কিছু হয়নি। তুই তো আমার মেডিসিন, এসব ফ্র্যাকচার ম্যাকচার কিছুই করতে পারবে না আমার। ডক্টরের থেকে কাজ শেষ করে সুফিয়ান মেয়ে আর স্ত্রীকে নিয়ে ছুটলেন বাড়ি অভিমুখে। যেতে যেতে শুধালেন, তোমার পাগল প্রেমিক কই? একাই এলে যে? রূপকথা প্রসঙ্গ পাল্টে অন্য কথা তুলল। সুফিয়ান দুষ্টু হেসে শুধালেন, ঝগড়া করেছো বুঝি? রূপকথা অকপটে উত্তর করল। না পাপা। মেয়ের মনে কিছু হয়েছে বুঝতে পেরে চুপচাপ গাড়ি চালানোতে মন দিলেন সুফিয়ান। এই বান্দা বান্দি কিয়ামত হয়ে গেলেও যে দুজন দুজনকে ছাড়বে না তা খুব ভালো করেই জানেন তিনি। হোক না অভিমান, ঝগড়া, এসব ভালোবাসা যে আরো মধুর করে, তিক্ত নয়। ঘড়ির কাঁটায় রাত 10:25। ধরণীতে রাত নেমেছে। আকাশের গায়ে জমেছে কালো মেঘ, যেন কারো অপ্রকাশ্য বেদনার ছায়া। বাতাসে হঠাৎ হালকা শীত, চারিদিকে নিস্তব্ধতা। অথচ সেই নীরবতার বুক চিরে কোথাও কেমন একটা কান্নার শব্দ যেন লুকিয়ে আছে।
সারফারাজ চুপচাপ বসে আছে নিজের ঘরের এক কোণে জানালার পাশের পুরনো চেয়ারে। ইচ্ছে করে এই কক্ষে কোনো আলো জ্বালায়নি সে। অন্ধকার বসেই ভাবনার পাহাড়ে ডুবে রয়েছে। রূপকথার নিষ্ঠুর বাণী, চোখের চাহনি, ভয় সব কেমন তাড়া করে বেড়াচ্ছে তাকে। আকাশে গুড়মুড় মেঘ ডাকছে, বাইরে বৃষ্টি নামে কিনা তা সে জানে না। তার ভেতরে যেন শুরু হয়েছে এক অচেনা বর্ষণ, যা নিঃশব্দ নির্মম, অথচ থামার নাম নেই। এই রাত, এই নীরবতা, এই অন্ধকার, সব মিলিয়ে মনে হয় পৃথিবী বুঝিয়ে সারফারাজের মতোই একা হয়ে গেছে। এমন সময় কেউ কক্ষের আলো জ্বালালো। পায়ের শব্দ শুনে সারফারাজ বুঝে নিল লুইস এসেছে। সারফারাজের বেদনার্ত মুখের পানে তাকিয়ে লুইস দীর্ঘশ্বাস ফেলল, এরপর মাথা নিচু করে বলে উঠল। I want to show you something. লুইসের কথায় ভাবনা শহর থেকে বেরিয়ে এলো সারফারাজ, এরপর ছোট করে বলল। হোয়াট? লুইস তাৎক্ষণিক নিজের ফোন বের করে সারফারাজের বাড়ির বাইরে একটা সিসি ক্যামেরা ফুটেজ বের করে সারফারাজের সামনে ধরল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে রূপকথার পিছনে কেউ স্টক করছে। শুধু তাই নয়, রূপকথা পিছনে ফিরলেই সে লুকিয়ে যাচ্ছে। ফুটেজটা একটু জুম করলো সারফারাজ। চতুর মস্তিষ্ক নানান কিছু ভেবে ফেললো নিমিষে। লুইসের হাতে ফোন দিয়ে হ্যাঙ্গার থেকে শার্ট নিয়ে গায়ে জড়াতে জড়াতে সারফারাজ বলল। রূপকথার বাড়িতে যাচ্ছি। লুইস ঠোঁট উল্টে সিরিয়াস ভঙ্গিতে বলল। It's raining. সারফারাজ শার্টের বোতাম লাগাতে লাগাতে উত্তর করলো। রেইনিং এর মায়েরে বাপ, পিচ্ছিল দেওয়াল কিভাবে টপকাবো, আপাতত সেটাই ফাকিং টেস্টিং। বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। এরপর পার্কিং লটে এসে গাড়ি নিল পছন্দের কালো রঙের বাইক। মাথায় হেলমেট ঠুসে বৃষ্টি চিরে বেরিয়ে গেল রাস্তায়। এরপর রাস্তায় জমে থাকা জল ছিটিয়ে ঝড়ের বেগে হারিয়ে গেল অন্ধকারে। ব্যালকনিতে ছিটে আসা বৃষ্টিতে আনমনে ভিজে চলেছে রূপকথা। সারফারাজের অসহায় করুণ মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। হৃদয় ভেঙে খান খান হচ্ছে। অসহনীয় ব্যথায় বুক ভেঙে চিৎকার আসছে। সারফারাজ যখন জানবে রূপকথা তাকে আর ভালোবাসে না, তখন কি রিয়াক্ট করবে? ও কি বাঁচবে? এই নিষ্ঠুর ভাবনার ভাবতে পারে না রূপকথা। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বুজে নেয়। বৃষ্টির উত্তাল ঝাপটা এসে তাকে ভিজিয়ে দিল পুরোটা। শীতে ঠক ঠক কাঁপছে শরীর, কিন্তু পাত্তা দিল না রূপকথা। আচমকা কেউ জড়িয়ে ধরল খুব শক্ত করে, খুব চেনা পরিচিত স্পর্শ। রূপকথা চোখ মেলে সারফারাজের ভেজা মুখশ্রী দেখল। দুই হাতে পিপাসার্ত চাতকের ন্যায় সারফারাজকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। দুজনকে বাঁধল শক্ত আলিঙ্গনে। সারফারাজ রূপকথার কপালে চুমু এঁকে বলে উঠল। টেল মি দ্য ট্রুথ। রূপকথা সারফারাজের বুকে মুখ লুকিয়ে জোরে কেঁদে উঠল। সারফারাজ তাকে কোলে তুলে রুমে নিয়ে এলো। এরপর টাওয়েল খুঁজে শরীরে মাথা মুছিয়ে বলে উঠল। কেউ তোমাকে ভয় দেখাচ্ছে রূপকথা? রূপকথা ঠোঁট টিপে মাথা ঝাঁকালো, এরপর ধীর গলায় বলল। আন্টি বেঁচে আছে সারফরাজ, আমি নিজে তাকে দেখেছি। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ, নিঃস্ব, শূন্য। শুধু একটানা ঝরে পড়ছে বৃষ্টি, ঠিক যেন বুকে চাপা কষ্টের মতো টানা, নিরবধি, করুণ। আজ মস্ত বড় আকাশে কোনো তারা নেই, চাঁদ নেই। জানালার বাইরে শুধু ধোঁয়াটে অন্ধকার। বৃষ্টির ঝমঝম শব্দ কেমন কষ্ট জর্জরিত, ব্যথার্থ শোনাচ্ছে। ঘড়ির কাঁটা কেবল টিকটিক করে এগিয়ে যাচ্ছে, কিন্তু রূপকথার কক্ষের ভেতর সময় যেন থেমে আছে। একদিকে জানালার কাজ বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা, অপরদিকে সারফারাজের বুক বেয়ে গড়িয়ে পড়ছে রূপকথার কান্না। রূপকথা ঠান্ডা হয়ে আসা শরীর আষ্টে জড়িয়ে ধরে আছে সারফারাজ। রূপকথার কাঁধ কাঁপছে নিঃশব্দ সহ হাহাকারে। আর সেই কম্পনে সারফারাজের বুকও যেন কেঁপে উঠছে ধীরে ধীরে। রূপকথার করুণ বাঁধ ভাঙা কান্নায় সারফারাজের নিঃশ্বাস গাঢ় ভারী হয়ে আসে। এই মেয়েটার কান্না ছোটবেলা থেকে এসে সহ্য করতে পারে না। এই মেয়েটা কি তা জানে না? হয়তো জানে। সারফারাজকে নিরাপদ ভরসাযোগ্য আবাসস্থল ভাবে বলেই হয়তো নিজেকে এভাবে উজাড় করে দেয়। সারফারাজ হাতের আলিঙ্গন আরেকটু শক্ত করে, মুখে কিছু বলে না, কারণ কোনো ভাষায় আপাতত যথেষ্ট নয়। সারফারাজ যখন নিজের সবটা দিয়ে আগলে নিল রূপকথাকে, ঠিক তখনই ভাঙা কণ্ঠে ভেসে এলো রূপকথার আর্তনাদ মিশ্রিত স্বর। তোমার মা বেঁচে আছে সারফরাজ, উনি মারা যাননি। রূপকথার মুখের কঠিন সত্য বাক্যটা যেন ছুরির ফলার ন্যায় তীক্ষ্ণ আঘাত করলো সারফারাজের বুকে। সারফারাজের পুরো দুনিয়া দুলে উঠল। বুকের ভেতর কে যেন ক্রমাগত সূচ গেঁথে দিচ্ছে। এই সূক্ষ্ম ব্যথা সহ্য করা দায়। সারফারাজের চোখের কোণে সহসায় ভিজে উঠল, কিন্তু সে কাঁদতে ভুলে গেল। মস্তিষ্ক কেমন কার্যক্ষমতা হারালো। এই মুহূর্তে কোনো ধরনের বুলি আওড়ানো উচিত খুঁজে পেল না সারফারাজ। বৃষ্টির ঝমঝম ধারা কেমন যেন বিষাক্ত আর ভারী হয়ে উঠল সহসায়। রূপকথা সারফারাজের শার্টের ভেজা কলার খামচে ধরে সারফারাজের সিক্ত চোখে চোখ রাখলো, এরপর পুনরায় বলে উঠল। আমি দেখেছি তাকে তোমার বার্থডের দিন। রুদ্ররাজ ওনাকে আটকে রেখেছে, আমার সামনে থেকে টেনে হিঁচড়ে ওনাকে নিয়ে গেছে রুদ্ররাজ। ওনার চিৎকার আমার কানে এখনো বাড়ি খাচ্ছে। বলেই সারফারাজকে ছাড়িয়ে রিডিং টেবিলের ড্রয়ার হাতড়ে সেই লকেট সমেত চেন নিয়ে এসে সারফারাজের হাতে দিল।
মায়ের সেই স্মৃতিখানা কেমন অনুভূতি শূন্য মানুষের ন্যায় হাতে নিল সারফরাজ। এরপর তাতে নজর বুলিয়ে ধপ করে হাঁটু গেড়ে মেঝেতে বসে গেল। জীবনের প্রথম এমন বিধ্বস্ত লাগলো সারফরাজকে। সারফরাজের মনে হলো সে জ্ঞান হারাচ্ছে। সারফরাজের ভারশূন্য দেহ লুটিয়ে পড়তে চাইলো মেঝেতে। নিজেকে ধরে রাখতে রূপকথার কোমর জড়িয়ে রূপকথার উদরে মুখ গুজিয়ে ফুপিয়ে উঠল সারফরাজ। এরপর অস্পষ্ট গলায় বলে উঠল, আমি তো কোথাও থেকে খোঁজা বাঁধা রাখিনি রূপকথা। আমার মা আমার পাশেই ছিল, তবুও তাকে পেলাম না আমি। আমার এই পাওয়ার, মানি, দাপট এইসব থেকে লাভ কি হলো বলো? আমি তো দিন শেষে ব্যর্থ, শূন্য, রিক্ত। রূপকথা সারফরাজের মাথা চেপে ধরে নীরবে কাঁদলো। বাকি ঘটনা বলার সাহসে কুলাচ্ছে না তার, তবু বলতে হবে। সারফরাজকে জানতে হবে সমস্ত সত্যি। এমন সুযোগ বারবার আসবে না। তাছাড়া রুদ্ররাজ রূপকথার উপর নজরদারি রেখেছে, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। তাই বাম হাতের উল্টো পিঠে চোখের জল মুছল রূপকথা। এরপর কম্পিত মোটা গলায় বলল, রুদ্র আমায় ভয় দেখাচ্ছে রীতিমতো। ও তোমার চারপাশ থেকে ভাঙতে চাইছে। প্রথমে তোমার মা, এরপর আমি। আমার শর্ত দিয়েছে যেন আমি তোমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করি, নয়তো আন্টিকে আর আমার পরিবারকে শেষ করে দেবে সে। আজ তোমার বাড়ি গিয়েছিলাম বলে আম্মুর উপরে অ্যাটাক করেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে আমার মা। আমার খুব ভয় করছে সারফরাজ। আমি এসব টেনশন আর নিতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। রুদ্রের ধমকিতে ইচ্ছে করে যোগাযোগ করিনি এই কয়েকদিন তোমার সাথে, কিন্তু বিশ্বাস করো আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। এই নির্মম যন্ত্রণা সইতে না পেরে আমি গিয়েছিলাম তোমার বাড়িতে। ভেবেছিলাম রুদ্র হয়তো জানবে না, কিন্তু সে সব জেনেই গিয়েছে। আরো অনেক কিছু বলল রূপকথা, কিন্তু কান্নার দমুকে সেগুলো একটা স্পষ্ট হলো না। সারফরাজ কুল কিনারেহীন হলো। কাকে সামলাবে সে এই মুহূর্তে, নিজেকে নাকি রূপকথাকে? কান্নার চোটে রূপকথার শরীর কাঁপুনি দিচ্ছে বারবার। সারফরাজ আলগোছে রূপকথাকে টেনে নিজের হাঁটুর উপর বসালো। এরপর শীতল হাতে রূপকথার চোখ মুছে চোখের পাতায় চুমুখে বলে উঠল, হুশ, বোকামি, এভাবে কাঁদে না, সব ঠিক করে দেবো আমি। রূপকথা সারফরাজের গলা জড়িয়ে বুকে মুখ লুকিয়ে বলে উঠল, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না সারফরাজ। প্রতিটা নিঃশ্বাসে তোমার নাম জপতে চাই আমি। রুদ্রের ভয়ে তোমার থেকে দূরত্ব রেখে আমি বাঁচতে পারছি না। প্রতি মুহূর্তে মরণ হচ্ছে আমার। রূপকথার করুণ স্বীকারোক্তিতে সারফরাজের চোয়াল শক্ত হয়ে উঠল। রুদ্রের নোংরা খেলা ভেবে চোখগুলো কেমন জ্বলে উঠল। মস্তিষ্কে খেলতে লাগলো কুটিল সকল বুদ্ধি। কিন্তু রাগের মাথায় এখন কিছুই করা যাবে না। যা করতে হবে তা গোপনে ধীরে সুস্থে। রূপকথার মুখের উপর লেপ্টে থাকা চুল কানের পিঠে গুজে সারফরাজ বলে উঠল, তোমাকে কেউ একজন অল টাইম ফলো করেছে রূপকথা। জানি আমি কার সাথে কথা বলছি, কি করছি, কোথায় যাচ্ছি, এভরিথিং সে রুদ্রকে আপডেট দিচ্ছে। সারফরাজ মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে কিছু ভাবলো। এরপর রূপকথাকে বিছানায় বসিয়ে মেঝেতে আসন গেড়ে বসলো। রূপকথা ছোট ছোট রুল তুলে নরম সফেদ পা দুটো নিজের হাতে তুলে তাতে আদুরে পরশ বুলালো সারফরাজ। এরপর বলল, শোনো, এখন ভেঙে বললে হবে না, ট্রিক্স খাটাতে হবে, বুঝলে? বুদ্ধি দিয়ে কবজা করতে হবে রুদ্রকে। রূপকথা সারফরাজের মুখের পানে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কি বলতে চাচ্ছে। সারফরাজ রূপকথার পায়ের আঙ্গুল টেনে টেনে বলতে লাগলো, রুদ্রকে বোঝাতে হবে সত্যি আমাদের ব্রেকআপ হয়ে গেছে। কিভাবে? অবাক হয়ে জানতে চাইল রূপকথা। তুমি তোমার ফোন থেকে যোগাযোগ করবে না আমার সাথে। রূপকথা সারফরাজের বাহু চেপে ধরে ভেজা মিয়ে আসা গলায় কাকুতির স্বরে বলল, আমি মরে যাবো সারফরাজ। রূপকথা পা জোড়া চেপে ধরে সারফরাজ রূপকথার চোখে চোখ রাখলো। এরপর বলল, মরবে না, আমি নতুন ফোন দিয়ে যাব, নতুন নাম্বার সহ। আর বাইরে কখনই দেখা করবে না আমার সাথে। আমিও নিজেকে সামনে রাখবো। তোমার না দেখলেও মরে যাবো আমি। সারফরাজ শুধালো, তোমাকে না দেখে আমি বাঁচবো? আমি আসবো তোমার কাছে, তোমার যেতে হবে না। আর আপাতত প্রতিদিন দেখা করার দরকার নেই। রূপকথা অভিমানী গলায় বলল। তুমি নিষ্ঠুরের মতো কথা বলছো। সারফরাজ ফট করে উত্তর করলো, আর নিজে যে কদিন নিষ্ঠুরের মতো বিহেভ করছো তার বেলায়? ইচ্ছে করে করেছি নাকি আমি? তো আমি ইচ্ছা করে করতে চাইছি নাকি? রুদ্রের মতো তুমিও আমায় চিপায় ফেলতে চাইছো? তুমি অলরেডি চিপায় পড়ে গেছো বোকা যে। তোমার বুদ্ধি তো হাঁটুর নিচে। আমাকে আগে এই কথা বলে আমি ঠিক রুদ্রের দাঁতের পাটি খুলতাম এক একটা করে। রুদ্র এখন বাংলাদেশে নেই। সারফরাজের কথায় ঠোঁট উল্টালো রূপকথা। চরম বিপাকে পড়েছে সে। প্রেম ভালোবাসায় যেখানে ফ্যামিলি ভিলেন হবার কথা, সেখানে অন্য কেউ ভিলেন হয়ে ঝামেলা পাকাচ্ছে। রূপকথা চিন্তিত মুখের পানে তাকিয়ে সারফরাজ শুধালো, আচ্ছা, এত গাদি কেন তুমি? কমিশনার তোমাকে এত মাথা মোটা ছাগল কিভাবে বানালো? সত্যি করে বলো তো, মেডিকেলে তোমার আসলেই চান্স হয়েছিল নাকি বাপের নাম ভাঙিয়ে চান্স পেয়েছো? সারফরাজের প্রশ্নে রূপকথার মেজাজ তিরিক্ষি হলো। সে জোরপূর্বক পা ছাড়িয়ে বিছানায় গুটিয়ে বসে মুখ অন্যদিক করে ঘুরিয়ে বলে উঠল, আর
এক মুহূর্ত দেখতে ইচ্ছে করছে না তোমায়। শিগগির দূর হও আমার সামনে থেকে। সারফারাজ কপাল কুচকালো, এরপর ভরাট গলায় বলল। আর ইউ শিওর? রূপকথা শক্ত চোখে শক্ত গলায় উত্তর করলো। ইয়েস, আই অ্যাম। সারফরাজ মেঝে থেকে উঠে ধুম করে রূপকথার কোলে মাথা রেখে বিছানায় শুয়ে গেল, এরপর চোখ বন্ধ করে বলে উঠল। এসেছি যখন একবারে বাসর সেরে যাই, কি বলো? ইস কি ওয়েদার, রোমান জমবে ভালো। তুমি চিৎকার করে কাঁদলে কেউ শুনবে না। সারফরাজকে ধাক্কা দিয়ে সরিয়ে বাজ খায় গলায় রূপকথা শুধালো। এমন কঠিন সিচুয়েশনে তোমার ঢং আসছে কি করে? সারফরাজ বাঁকা হেসে উত্তর করলো। কারণ আমি পরবর্তী প্ল্যান সাজিয়ে ফেলেছি। আমি রুদ্রকে একবার মেরে ফেলবো রূপকথা। সারফরাজ ঠান্ডা মাথায় মানুষ খুন করবে সেই কথা কি অবলীলায় বলে চলেছে। রূপকথার কেমন ভয় হলো সারফরাজকে দেখে। সে একটা ভয়ঙ্কর মানুষকে ভালোবাসে, যে মানুষ মশা মাছি মারার মতো মানুষ মারে, অথচ তার নিখাত ভালোবাসা দেখে মনে হয় ভেতরটা পুরোটাই মায়া আর দরদ দিয়ে ঠাসানো। কিন্তু রূপকথাহীন সারফরাজের হৃদয়ে আর কারোর জন্যে কোনো মায়া দরদ ভালোবাসা কিচ্ছুটি নেই। রূপকথা তা বেশ জানে। রূপকথার ভাবনায় পানি ঢেলে সারফরাজ অনুরোধ করলো। একটু মাথা বিলি কেটে দিবে, ঘুম পাচ্ছে। রূপকথা নিঃশব্দে সারফরাজের চুলের গোড়ায় হাত বুলালো। বিড়াল ছানার ন্যায় রূপকথার কোমর জড়িয়ে চোখ বুলছিল সারফরাজ। বাইরে স্নিগ্ধ কোমললয়ে বর্ষণ ঝরছে। সারফরাজ কেঁপে রূপকথার মনের ভেতরে সমস্ত ভয়ডর কেটে গেল। নিজেকে বেশ হালকা ফুরফুরে লাগছে। নিজের বোকামো ভেবে রূপকথা নিজেকে বেশ ধমকালেও বটে। সারফরাজ ঠিকই বলেছে, সে আসলে গাধী। সারফরাজের থেকে এত বড় বিষয়টা লুকানো মোটে উচিত হয়নি তার। তখনই সারফরাজকে বিষয়টা জানালে সারফরাজ মায়াকে ঠিক উদ্ধার করতে পারত। নিজের বেহুদা কর্মকাণ্ডের জন্য নিজের উপরই রাগ হলো বেশ রূপকথার। সে মনে মনে সিদ্ধান্ত নিল, যতই কঠিন সিচুয়েশন আসুক না কেন, তোমাকে আর কিচ্ছুটি গোপন করবো না সারফরাজ। আকাশে মেঘ বৃষ্টি কেটে গিয়ে জানালার ফাঁক গলিয়ে নরম আলো চুইয়ে চুইয়ে ঝরছে রূপকথার কক্ষের ভারী পর্দা ভেদ করে, কিন্তু পুরোপুরি ঢুকতে পারছে না। কেউ সযত্নে জানালার পর্দা টেনে ব্যালকনির দরজা আটকে দিয়েছে। বাইরের কর্মব্যস্ত টুংটাং আওয়াজ ভেসে আসছে ক্ষীণস্বরে। পুলিশের গাড়ির সাইরেন, মানুষের হাঁক ডাকে রূপকথার ঘুম পাতলা হলো। বুকের পাশ বালিশ জড়িয়ে এদিক সেদিক মোনামুড়ি করে চট করে চোখ মেলল রূপকথা। গত রাতের কথা মস্তিষ্কে সজাগ হতে শোয়া থেকে উঠে বসলো। পাশে সারফরাজ নেই। রূপকথা বিছানা থেকে ধপ করে নেমে খাটের তল রুমের প্রত্যেকটা কোণে নজর বুলালো, কোথাও সারফরাজ নেই। তার মানে চলে গিয়েছে। মাথার আলু থালু চুল ঠিক করে বিছানায় এসে আবার শুয়ে গেল রূপকথা। কাত হয়ে ওপাশ ফিরতেই হঠাৎ বালিশের কাছে একটা চিরকুট নজরে এলো। ঝটপট হাতে সেটা খুললো। সুন্দর টানা টানা পেঁচানো হাতের লেখায় ছোট একটা চিরকুট। সারফরাজ লিখেছে, শুভ সকাল। আমার সকাল যদি আমার জন্য এখন সকাল হয়নি, তুমি জাগলে তবেই আমার সকাল হবে। আমার মিষ্টি সকালটা আমি ঘুমের মধ্যেই রেখে যাচ্ছি। তুমি যখন এই চিঠিটা পড়বে তখন তোমার পাশের জায়গাটা ফাঁকা থাকবে। আমি থাকবো না, কিন্তু আমার নিঃশ্বাস থাকবে ঠিক তোমার বালিশের আশেপাশে, যেখানে আমি সারা রাত নীরব হয়ে তোমার বুকে জড়িয়ে আগলে রেখেছিলাম। তুমি ঘুমাচ্ছিলে শান্ত শিশু সুলভ নিঃশ্বাসে, ঠিক রূপকথার ছোট প্রিন্সের মতো। যদিও তুমি আমার কাছে সত্যি সত্যি প্রিন্সেস, ভেবেছিলাম একটু শান্তিতে ঘুমাবো, কিন্তু তুমি বড্ড হিংসুটে। আমার ঘুম কেড়ে নিয়ে পুরোটা রাত আমাকে জ্বালাতন করলে। তোমার ঘুমন্ত নিষ্পাপ কোমল মুখটা আমার প্রাণে মেরেছে রূপকথা। আমি তোমার দিকে তাকিয়েছিলাম, তোমায় কিচ্ছুটি টের পেতে দেয়নি। সারা রাত হৃদয় যন্ত্রণায় পড়েছি, সঙ্গোপনে আর ভেবেছি একটা মানুষকে এতটা ভালোবাসি কিভাবে নিজেকে ধরে রাখা যায়। বিশ্বাস করো, তোমার অজান্তে অনুমতিহীন একটা চুমু পর্যন্ত খাইনি। মন আর শরীর দুইটা যুদ্ধে আমি আমার পবিত্র ভালোবাসাকে জয়ী করেছি। পুরোটা রাত তোমার শ্বাস গুনগুনে কেটেছে আমার। মোটেই কষ্ট হয়নি, বরং লোভ জেগেছে। এমন শত শত রাত তোমাকে জড়িয়ে জেগে থাকার, তোমাকে ফেলে যেতে ইচ্ছা করছে না। এমন হাজারটা সকাল কাটিয়ে দিতে ইচ্ছা করছে তোমার সাথে, কিন্তু নিয়মের বাইরে কিচ্ছু করার ক্ষমতা আমার নেই। খুব শীঘ্রই কমিশনের থেকে তোমাকে কেড়ে নেব আমি, নয়তো প্রাণে বাঁচা দায় হয়ে যাবে আমার। তোমাকে দেখলে আমার ভালোবাসা লাগামই নয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এভাবে শিকল পরিয়ে কতদিন বাঁচবো বলো? আমি চলে যাচ্ছি, তুমি ঘুমো। আমার মন আকাশের চাঁদ, তোমার কপালে আমার অসংখ্য চুমু। ভালোবাসি, অনেক ভালোবাসি। লাভ ইউ সো মাচ মাই সুইট ম্যাডনেস। রূপকথা কতবার পড়লো সেই চিঠিটা তার জানা নেই। চিঠিতে অসংখ্য চুমু আঁকলো সে। এরপর লজ্জায় বালিশে মুখ গুজে লাফিয়ে উঠলো। ইচ্ছে করলো সারফরাজের ঘুম জড়ানো কণ্ঠ শুনতে। বালিশের নিচ থেকে ফোন নিয়ে কল করতে চাইলো সারফরাজকে, কিন্তু রুদ্রের ভয়ে গুটিয়ে গেল। মন আনচান হলো। বিছানা থেকে উঠে দৌড়ে ল্যান্ডলাইনে গেল। ডায়াল করলো সারফরাজের নাম্বার। ঘুম জড়ানো হাফ স্লিপি ডিপ ভয়েসে সারফরাজ বলল, হ্যালো। রূপকথার মরণ হলো ওই কণ্ঠে। সে বুক চিপে দীর্ঘশ্বাস টানলো। সারফরাজ বুঝলো ফোনের ওপারে কে। সে ঘুম জড়ানো কণ্ঠে হাসলো। রূপকথা শাসিয়ে বলল, এই স্বরে আর কারোর সাথে কথা বললে গলা কেটে নেব।
এই শটটা শুধুই একান্ত আমার। ফ্রেশ হয়ে সকালের খাবার গোগ্রাসে গিলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল রূপকথা। যাবার আগে কুলসুমকে পই পই করে বলল, শুন, আম্মুকে টাইম টু টাইম ঔষধ দিবে, আর কি লাগে না লাগে দেখবি সব, ঠিক আছে? তোর কিন্তু সবকিছু উল্টাপাল্টা করার অভ্যেস আছে কুলসুম। দুপুরের ঔষধ আর বিকেলের ঔষধে গন্ডগোল পাকাস না, নইলে কিন্তু মার খাবি। রূপকথার কথাগুলো বেশ অপছন্দ হলো কুলসুমের। সে কপাল কুঁচকে মুখ অন্যদিকে ফিরিয়ে চিটাগংয়ের আঞ্চলিক ভাষায় বলল, ইতারার খালি বাইক্কা কথা আয়ার কিছুনও জানিত দে। ইতারা বেকুন আর তাই বালা জানে। আই ঘাস খাই ডাঙরই। কুলসুমের বাড়তি কথায় রূপকথা চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করলো। এই মেয়ে সবসময় 2 ধাপ বেশি বুঝে। সকাল সকাল মেজাজ বিগড়াতে ইচ্ছে করলো না রূপকথার, তাই আর কিছু না বলে বেরিয়ে এলো ঘর ছেড়ে। বাইরে আজ রৌদ্রের প্রখর উত্তাপ, প্রচণ্ড তীক্ষ্ণ আলোয় চোখ মুখ কুচকে এলো। রূপকথা ছোট ছোট চোখে রিক্সার জন্য আশেপাশে নজর বুলালো। অদূরে সিগারেট ফুঁকতে দেখলো এক যুবককে, মাথায় একটা লাল ক্যাপ, গায়ে কালো পোশাক। রূপকথা বুঝতে বাকি রইল না কে এই যুবক। রূপকথাকে দেখতে একটু আড়ালে সরে দাঁড়ালো ছেলেটি। রূপকথা ছেলেটার পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে গালি দিল। বাস্টার্ড। এরপর একটা রিক্সা ধরে কলেজ গেটে নামলো। গেটে নামতে নেলিকে দেখা গেল আনমনে দাঁড়িয়ে আছে। রূপকথা রিক্সার ভাড়া মিটিয়ে মুখের ঘাম ওড়নার আঁচলে মুছতে মুছতে বলল, সরি রে, তোকে লম্বা সময় দাঁড় করিয়ে রাখলাম আমি। নেলি নিষ্প্রাণ রইল, কোনো উত্তর করল না। রূপকথা বুঝলো অভিরূপের পারিবারিক দুর্যোগে নেলি ভেঙে পড়েছে। কারণ অভিরূপ তার বাবার মৃত্যুতে ছন্নছাড়া হয়ে গিয়েছে। মা আর বোনকে ফেলে কিভাবে ক্যালিফোর্নিয়া যাবে সেটা নিয়েও বেশ চিন্তিত অভি। তাছাড়া দেশেও সেরকম অঢেল প্রপার্টি নেই যা দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করবে। সবে নতুন প্রেম হয়েছে দুজনার, এরই মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। নেলির মন ভার করা স্বাভাবিক বিষয়। অভিরূপের ভাবনা ছেড়ে রূপকথা নেলিকে শুধালো, এত মন খারাপের কি আছে নেলি? মাস কয়েক গেলে সব ঠিক হয়ে যাবে, তুই এত আপসেট হচ্ছিস কেন? তপ্ত শ্বাস ছুড়ল নেলি। এরপর কণ্ঠ নিচু করে বলল, আসলে হাসি খুশি প্রাণোচ্ছল মানুষটা হুট করে কেমন মনমরা হয়ে গেল, তাই খারাপ লাগছে। তোদের যোগাযোগ হচ্ছে না? হচ্ছে, খুব কম। ঠিক আছে, ক্লাস শেষে ওদের বাড়ি যাব, এবার ক্যাম্পাসে চল। নেলি নিঃশব্দে চলতে লাগলো। চটপটে বকবক করতে করতে পাগল হয়ে যাওয়া নেলিকে এতটা নিশ্চুপ ভালো লাগলো না। রূপকথা তার মনে হলো পৃথিবী যেন থমকে আছে, কোথাও কোনো প্রাণ নেই, সবকিছু গম্ভীর অনুভূতিহীন। রূপকথা নেলির পানে তাকিয়ে বলে উঠল, তোকে একটা সিক্রেট বলবো। কি সিক্রেট? সারফরাজের মাকে খুঁজে পেয়েছি। রূপকথার মুখে এই কথা শুনে থেমে গেল নেলি। এরপর বিস্ফোরিত চোখে শুধালো, কোথায়? সারফরাজ জানে? রূপকথা মুহূর্তে মুখ নামিয়ে ফেলল। এরপর নেলিকে টেনে নিয়ে একটা ছায়াযুক্ত স্থানে নিয়ে একে একে খুলে বলল সব ঘটনা। প্রত্যেকটা কথা শুনে নেলির গায়ে কাটা দিল, সে ভীত হলো। এরপর চাপা স্বরে বলল, এবার কি হবে? রূপকথা দীর্ঘশ্বাস ফেলে উত্তর করল, সারফরাজ ঠিক একটা না একটা উপায় খুঁজে বের করবে, শুধু সময়ের অপেক্ষা। এরপর দুজনে মিলে আরো নানা আলাপ আলোচনা করলো। তারপর ক্লাসের টাইম হতেই উঠে ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দিল। কোনো মতে ইচ্ছে অনিচ্ছায় প্রত্যেকটা ক্লাস শেষ করলো দুজনে। লাস্ট পিরিয়ডের টাইম শেষ হতে নিজেদের বইপত্র নিয়ে দৌড়ে বেরিয়ে এলো নেলি আর রূপকথা। ক্যাম্পাসের বিশাল মাঠ পেরিয়ে গেটে আসতে সারফরাজকে দেখা গেল। প্রথমে সারফরাজকে দেখে রূপকথার ক্লান্ত মুখে হাসি ফুটলো এবং দৌড়ে সারফরাজের কাছে আসতে চাইল, কিন্তু সারফরাজ চোখের ইশারায় নিষেধ করলো। রূপকথা নেলির হাত ধরে বলে উঠল, আমার সাথে চল নেলি, কেউ দেখছে আমাদের। রূপকথা নেলিকে ধরে সারফরাজের বিপরীত পথ ধরলো। হাতে সিগারেট মাটিতে ফেলে পায়ে পিষে রূপকথার সামনে গিয়ে দাঁড়ালো সারফরাজ। এরপর রূপকথার হাত চেপে ধরলো। রূপকথা ভেবাচাকা খেয়ে সারফরাজের মুখের পানে তাকিয়ে রইল। সারফরাজ আর চোখে রাস্তার ওপারে তাকালো। সেই অদ্ভুত পোশাকধারী ছেলেটিকে দেখা গেল বেশ আগ্রহ নিয়ে তাদের দেখছে। সারফরাজের মুখে কুটিল হাসি ঝুলিয়ে চোখ সরিয়ে নিল। এরপর রূপকথাকে নিচু স্বরে বলল, দেখি কেমন অভিনয় পারো। ধরো আমি অপরিচিত মানুষ তোমাকে উত্ত্যক্ত করছি, নাও আমার হাত থেকে হাত ছড়িয়ে আমায় জল মারো। অ্যান্ড অবভিয়াসলি চোখ মুখে এক্সপ্রেশন কঠিন হওয়া চাই, নইলে তোমার নাম্বার দেব না। রূপকথা কপাল কুঁচকে বলে উঠল, মানুষ বাঁকা নজরে তোমায় দেখছে সারফরাজ, একটু পরে তারা এগিয়ে এসে তোমায় আলু ভর্তা বানাবে। মানুষ আলু ভাত বানানোর আগে তোমার নরম হাতে আমার শক্ত গালে একটা চড় বসাও, খেয়ে চলে যাই, দেরি করো না প্লিজ। রূপকথা চোখ মুখ গরম করলো, কিন্তু ভেতর ঠেলে হাসি পাচ্ছে। তাকে নেলি চিন্তা করে কিনারা খুঁজে পাচ্ছে না। রূপকথা সারফরাজের গাল নাগাল পাবে তো? সারফরাজ জবরদস্তিমূলক হাত চেপে বলে উঠল, কি হলো, মারছো না কেন? রূপকথা হাত তুললো ঠিকই, কিন্তু নাগাল পেল না।
মেয়েটা এত খাটো হয়েছে ভেবে বিরক্ত লাগলো সরফরাজের। সে চিন্তা করলো, কমিশনার নিশ্চিত মেয়েটাকে হাইট বৃদ্ধি হবার খাবার খাওয়ায়নি। কমিশনারের কঞ্জুসপনা চিন্তা করে সরফরাজ সিদ্ধান্ত নিল আজ রাতে গিয়ে আচ্ছা জব্দ করবে কমিশনারকে। তার আগে এই ল্যাটা চুকাতে হবে। সরফরাজ আশেপাশে তাকিয়ে ঝালমুড়িওয়ালার একটা টুল দেখতে পেল। এরপর রূপকথাকে তা নির্দেশ করলো। রূপকথা চোখ মুখে রাগ ফুটিয়ে ঝটকা দিয়ে হাত সরিয়ে হনহন করে ঝালমুড়িওয়ালার নিকট গিয়ে দাঁড়ালো। সরফরাজ আবারও রূপকথার সামনে গিয়ে দাঁড়ালো। ঠোঁট টিপে হাসি থামিয়ে ঝালমুড়িওয়ালা টুল নিয়ে তার উপর দাঁড়ালো রূপকথা। এরপর নিজের শরীরের সর্বশক্তি দিয়ে সরফরাজের গালে এক চড় বসিয়ে দিল। চড়ের দাপটে সরফরাজের ফর্সা গালে চ্যাপটা আঙ্গুলের ছাপ উঠে গেল। রূপকথা ভয় পেয়ে কেঁদে দেবার জোগাড় হলো। সরফরাজ ঠোঁট কামড়ে মাথা ঝাঁকালো, এরপর আওড়ালো। দ্যাটস মাই লেডি। আর দাঁড়ালো না সরফরাজ। চোখে মুখে অসামান্য ক্রোধ ফুটিয়ে হনহন করে নিজের গাড়ির পানে এগিয়ে গেল। যাবার আগে স্টকার ছেলেটির পানে তাকিয়ে বলে উঠল। এদিকে রূপকথা সরফরাজের তামাশা দেখতে দেখতে পেঁয়াজ কাঁচামরিচ কাটতে গিয়ে হাতের আঙুলটা কেটে ফেললো ঝালমুড়িওয়ালা। এরপর চোখ মুখ কুচকে ঝালমুড়িওয়ালা থমকে উঠল। আমার দোকানের সামনে আইয়াই আপনা করে এডি নাটক করতে কইল। দুনিয়ায় চরমারার জায়গার অভাব পড়ছে। দেখেন তো হাতটা কাটটা কি হইল। রূপকথা ঝালমুড়িওয়ালার পানে তাকিয়ে কাটা হাতখানা দেখলো। এরপর ব্যাগ থেকে ঝটপট 500 টাকার একটা নোট এগিয়ে বলে উঠল। ব্যান্ডেজ করে নিন, আর আপনার টুলের জন্য ধন্যবাদ। এরপর নেলিকে ধরে হিড়হিড় করে টেনে অভিরূপদের বাড়ির পথে হাঁটা ধরলো। অভিরূপ সিদ্ধান্ত নিয়েছে সে তার বোন আর মাকে নিয়ে ফিরবে ক্যালিফোর্নিয়া। যেহেতু এখানে বাড়িটা ছাড়া আর কিছুই নেই, তাই তেমন কোনো দায়বদ্ধতা নেই। শুধু বাড়িটা তালা দিলেই ঝামেলা চুকে যাবে। কিন্তু অভিরূপের মা অরুণা রহমান কিছুতে স্বামীর ভিটা ছাড়বেন না। তার এক জেদ, তিনি তার স্বামীর ঘরে শেষ নিঃশ্বাস ছাড়বেন। মাকে নিয়ে বেশ বিপাকে পড়ল অভি। ছোট বাচ্চাকে যেভাবে বোঝায় সেভাবে মায়ের উদ্দেশ্যে বলল। তোমাদের ফেলে ওখানে কিভাবে যাব বলো তো? আর তোমরাও তো এখানে একা একা থাকতে পারবে না। তাছাড়া অন্তুকেও তো ভালো একটা ঘর দেখে বিয়ে দিতে হবে। দূর দেশে থেকে কিভাবে সব সামলাবো বলো? তাই বলছি, ছোট বাচ্চার মতো জেদ করো না মা। প্রতি বছর একবার না হয় বাবার কবর দেখে যেও। এবার চলো। অরুণা ছেলে মেয়েদের দিকে তাকালেন। অভিরূপ ঠিকই বলেছে, ছেলে মেয়েদের একটা গতি করতে না পারলে তিনি তো মরেও শান্তি পাবেন না। তাই তিনি অনিচ্ছা সত্ত্বেও বলে উঠলেন। ঠিক আছে বাবা, তুই যা ভালো মনে করিস। এমন সময় কলিং বেল বেজে উঠল। অভি অসময়ে কে এলো ভেবে উঠে গিয়ে দরজা খুলল। দরজার সামনে নেলিকার রূপকথাকে দেখে অবাক হলো, সেই সাথে খুশিও হলো। আরে রূপকথা, এসো ভেতরে এসো। রূপকথা নেলি ভেতরে ঢুকে অভির মাকে সালাম দিল। এরপর মুখোমুখি বসলো। নেলিকে দেখে অল্প হাসলেন অরুণা। তোমার সাথে তো আর ভালো করে কথাই বলতে পারি না মা, দেখলেই তো কিভাবে কি হলো। নেলি প্রত্যুত্তর করলো। সমস্যা নেই আন্টি, তখন কথা বলার মতো পরিস্থিতিও ছিল না। ধীরে ধীরে আলাপের পরিধি বাড়ল। অরুণা শুধালো। অভিরূপকে কিভাবে চেনো? অভিরূপ মাথা চুলকে আমতা আমতা করে বলে উঠল। ও আসলে মা, সারফারাজ আছে না, ও হচ্ছে সারফারাজের ফিয়ন্সে, আর নেলি রূপকথার ফুফাতো বোন। ওরা একই সাথে মেডিকেলে পড়ছে। অরুণা মাথা দুলিয়ে সায় মেলালেন, কিন্তু অন্তুর কাছে ভাইয়ের চাহনি আর হাসি সুবিধার ঠেকল না। সে ঠিক বুঝে গেল নেলির সাথে তার ভাইয়ের কোনো চক্কর আছে। নেলি ফাঁক ফোকর গলিয়ে অভিকে চোরা চোখে কয়েকবার দেখলো। অন্তুর চোখ এড়ালো না এসব। সে এবার শতভাগ নিশ্চিত হয়েই গেল। কথায় কথায় রূপকথা বলে উঠল। আজ তবে উঠি আন্টি, আরেকদিন আসবো। এমনিতেই আপনাদের খোঁজ নিতে এসেছিলাম। ভাইয়াকে সাথে নিয়ে একদিন আসুন আমাদের বাড়িতে, ভালো লাগবে। মেয়ে দুটোকে অরুণার খুব পছন্দ হলো। নেলিকে তার মনেও ধরল, কিন্তু বড় লোকের মেয়ে বলে মনে সুপ্ত বাসনাকে চাপা দিয়ে তপ্ত শ্বাস ফেলে বললেন। রাতের খাবার খেয়ে একেবারে যেও। রূপকথা মাথা নেড়ে বলল। না আন্টি, আরেকদিন আসবো, আজ বাসায় ফিরতে হবে, এমনিতেই বিকেল হয়ে গেছে। অভিরূপের মা অভিকে নির্দেশ দিলেন। অভি যা, ওদের পৌঁছে দিয়ায়। আজকাল রাস্তাঘাটে মানুষের কোনো বিশ্বাস নেই। অভিরূপ সম্মতি জানিয়ে বেরিয়ে এলো। বাড়ির বাইরে বের হতে নেলির হাত আলতো করে ধরল অভি। এরপর ধীর গলায় বলল। খুব শীঘ্রই বিদেশে ফেরত যাব। যাবার আগে তোমার বাবা মায়ের সাথে মাকে নিয়ে দেখা করতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। নেলি অভির হাত শক্ত করে চেপে ধরে বলে উঠল। আমার কোনো আপত্তি নেই অভি, তুমি এসো। ডাইনিং রুমে রাতের খাবার খেতে বসেছেন সুফিয়ান চৌধুরী আর রূপকথা। রেখা নিজের ঘরে ঘুমোচ্ছে রাতের ওষুধ খেয়ে। কুলসুম এটা সেটা এগিয়ে দিচ্ছেন। এমন সময় কলিং বেল বাজল। সুফিয়ান নিজে হাত ছেড়ে উঠে গেলেন দরজা খুলতে সরফরাজকে দেখে চোখ রাঙিয়ে বলে উঠলেন। মানে ভাত খেতে বসেও তোর জন্য শান্তি নেই নাকি? তুই যতবার বিরক্ত করিস, রাস্তার ভিখারিও এত বিরক্ত করে না। হাহ, আর পারছি না, কি যে মুসিবত জুটেছে কপালে। সরফরাজ পাত্তা দিল না।
কমিশনারকে। সে হেঁটে এসে রূপকথার পাশের চেয়ার টেনে বসে একটা প্লেট নিয়ে তাতে ভাত নিল। এরপর কমিশনারের পাতের লেগ পিস নিজের প্লেটে নিয়ে কামড় বসালো। সুফিয়ান নিজের খালি প্লেটে নজর দিয়ে বড় বড় চোখ করে বলে উঠল, এখনই আমার ভাগেরটা কেড়ে নিচ্ছিস? মেয়ে দিলে তো ঘাড়ে উঠে বসবি। দে লেগ পিস ফেরত দে হারামজাদা। ততক্ষণে লেগ পিস খাওয়া শেষ সারফারাজের। আঙ্গুল চাটতে চাটতে সারফারাজ বলে উঠল, মেরে দিলে আর কিছুই খেতে আসবো না, তখন আপনার মেয়েকে খাবো। কমিশনার চোখ বন্ধ করে বুক চেপে ক্যাত করে শব্দ করে উঠলেন। এরপর বললেন, না জুবিল্লাহ, আমি রূপকথার বাপ লাগি, বাপ, দুলাভাই না। তো আমি কখন বললাম আপনি আমার সম্বন্ধেই? কমিশনার কপাল চাপড়ে শুধালেন, রাতের বেলা আমার প্রেসার হাই করতে এসেছিস না, যাতে স্ট্রোক করে মরে যাই, আর সেই সুযোগে তুমি আমার মেয়ে নিয়ে ভেগে যাও। ওটি হচ্ছে না বাছাধন, মরে গেলেও মেয়ে দেব না। সারফারাজ রূপকথার মাখানো ভাত থেকে এক লোকমা ভাত খেয়ে নিল। এরপর তৃপ্তিতে চোখ বুজে বলে উঠল, মহব্বত, এত মহব্বত কোথায় রাখি বলুন তো? আসলে হয়েছে কি, আপনার মেয়ে মহব্বতের টানে আমি রাতে নিজের ঘরে ঘুমাতে পারছি না। খালি ইচ্ছা করে আপনার মেয়ের কাছে মেয়ের বিছানায় ঘুমাতে। নিজের বউ তো জোরেই ঘুমাচ্ছেন, এই জন্য আমার মতো সিঙ্গেল প্রেমিক পুরুষদের বেদনা বুঝতে পারছেন না। বউ ছাড়া বৃষ্টির রাতে খুব কষ্ট হচ্ছে কমিশনার স্যার। ভাতের থাল সরিয়ে কমিশনার মায়ের পানে চোখ গরম করলেন। এরপর বললেন, নিজের রুমে গিয়ে ভাত খাও, যাও। এই ঠোঁট কাটা ফাজিল ছেলের সামনে থাকলে পাপ হবে। দেখছো না কি সব দুষ্টু দুষ্টু কথা বলছে? যাও রুমে যাও। রূপকথা উঠল না। সারফারাজ ও ঘোর আপত্তি জানিয়ে বলে উঠল, মরবে ওকে ধমকাবেন না। আপনার মেয়ে ছাড়া আমার খালি খালি লাগে, সারাক্ষণ কোলে বসিয়ে চুমু খেতে ইচ্ছা করে। কিন্তু বিপত্তি হচ্ছে আপনি, আপনার জন্য আমার সকল ইচ্ছা মাটিতে চাপা দিতে হচ্ছে। কিন্তু এভাবে কতদিন বলুন তো? নিজেই তো প্রেম করেছেন, তাই প্রেমের জ্বালা আপনাকে বোঝানোর কিছুই নেই। সত্যি বলতে ফকির মিসকিনের মতো চাইলেও খড়েতে লাগে নিজেকে। বলছিলাম যদি কষ্ট করে মেয়েটাকে আমাকে দিয়ে দিতেন তাইলে একটু খাবো আর কি। সারফারাজের কথা শেষ হবার আগে কমিশনার নিজের প্লেট থেকে আলু ছুঁড়ে মারলেন সারফারাজের দিকে। সেই আলু ক্যাচ ধরে সারফারাজ গোগ্রাসে গিলে বলে উঠল, আরে চুমু খেতাম আর কি, কথা তো শেষ করতে দিন। আগেই রিয়াকশন কেমন লাগে বলুন তো? কমিশনার মেয়ের পানে তাকিয়ে বলে উঠলেন, এই লাফাঙ্গাকে কি দেখে মনে ধরেছিল তোমার? দেশে কি ছেলের এতই অভাব পড়ছিল? ওই বীজের পাড়ের কানা ফকিরটাকে ভালোবাসতে চোখ বন্ধ করে বিয়ে দিতাম মিনামাককে। কিন্তু এর কাছে তোমায় দিয়ে আমি শান্তিতে তো ঘুমাতেও পারবো না। কখন কি করে বসে কে জানে। সারফারাজ চোখ টিপে বলে উঠল, কিছুই করবো না, সাজিয়ে রাখবো শোকেসে, খালি রাতের বেলা বের করবো। আমি অত কথা বুঝি না, আমার বউকে আমার চাই, তাড়াতাড়ি দিন আমাকে। সুফিয়ান ব্যঙ্গ করে বললেন, আহ, বউ নিয়ে যাবি? মামা বাড়ির আবদার? তোর কাছে আমার মেয়ে দেব না আমি, হত ছাড়া। এত নিষ্ঠুর হবেন না স্যার, পাপ লাগবে। লাগুক। কথা বলতে বলতে সারফারাজের গালের কালশিটে দাগে সুফিয়ান চৌধুরীর নজর গেল। সে বেশ খুশি গলায় শুধালো, তোর থোবরা এমন কালো করেছে কে? সারফারাজ ভাত খেতে খেতে উত্তর করল, আপনার মেয়ে ছাড়া আমার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস এই দুনিয়ার কারণেই। রূপকথার পানে নজর দিয়ে সুফিয়ান শুধালেন, বেশ করেছো, এই না হলে বাপকা বেটি। তা নাগাল পেলে কি করে? রূপকথা পানি খেতে খেতে বলল, টুলের উপরে উঠে। সারফারাজ রূপকথার মুখে কথা কেড়ে নিয়ে বলে উঠল, মেয়েটাকে একটু পুষ্টি খাবার টাবার দিন। এমন 1.5 ফুট কেন বলেন তো? সুফিয়ান সারফারাজ আর রূপকথা আলাপচারিতা শুনে বুক চেপে বলে উঠলেন, মেয়ে দেব? তাও আমাকে আর হার্ট অ্যাটাক করাস না, তবে একটা শর্ত আছে। সব শর্ত মঞ্জুর। ভালো হয়ে ফিরে আয়। এটা না মঞ্জুর, আমার মাকে আমি খুঁজে পেয়েছি স্যার। সারফারাজের উৎসুক আনন্দ ভরা কণ্ঠে প্লেট থেকে নজর তুলে সারফারাজের খুশি মাখা মুখে পানে দৃষ্টি দিলেন সুফিয়ান। ছেলেটির চোখে মুখের এমন তীব্র জ্যোতি আগে আর কখনো দেখেনি তিনি। মাকে খোঁজ পাবার বাসনায় ছেলেটির চোখে মুখে অসহায় যন্ত্রণা ছটফটানি দেখেছেন বহুবার। ছেলেটির চোখের আকুতি আর ছোট আবদার, আমার মাকে খুঁজে দিবেন কমিশনার সাহেব, আজও তাড়া করে বেড়ায় তাকে। এমন কোনো স্থান নেই যেখানে প্রাক্তন আর্মি অফিসারের সহধর্মিনীকে তিনি খোঁজেননি। চিটাগাংয়ের অলিগলি, হসপিটাল, আশ্রম থেকে শুরু করে ঢাকা, এরপর সারা বাংলাদেশ, কোথাও মিলেনি মায়া চৌধুরী। নিজের ব্যর্থতার অনুতপ্ত দিনে
রাত দগ্ধ হয়েছেন তিনি। সরফরাজ তার খালি বুকে ভেঙে যাওয়া অগোছালো সংসার আর অসুস্থ স্ত্রীকে পরিপূর্ণ করেছিল, বিনিময়ে কিছুই দিতে পারেননি তিনি। এবার তিনি মনে মনে স্থির করলেন সরফরাজকে খালি হাতে ফেরাবেন না তিনি। সরফরাজ যা চাইবে তার কাছে দুঃসাধ্য হলেও দিবেন তিনি। হাতের লোকমা ফেলে সুফিয়ান আঙ্গুল গুটিয়ে শুধালেন। কোথায় আছি? এটোপ্লেট হাত দিয়ে সরিয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে সরফরাজ উত্তর করল। এক দুষ্ট দানবের কাছে বন্দী ছিল দীর্ঘযুগ, এখনো আছে। তবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আমার মাকে। খুব তাড়াতাড়ি তার বন্দি জীবন দশা মুক্তি হতে চলেছে। সিদ্ধান্ত নিয়েছে ওই দানব বধ করবো আমি। মাকে কবে আনতে যাবি? খুব শীঘ্রই। আর তোর সইছে না, 20টা বছর দেখিনি। মাকে চিনবে আমাকে স্যার? ঠিকই চিনবে তাই না? আমার চোখ জোড়া তার খুব পছন্দের ছিল। এই চোখ কি করে বলতে পারি সে? সরফরাজের চোখ জলে টইটুম্বর হলো কথাগুলো বলতে বলতে। মায়ের জন্য কত ধুকেছে সে, এই কথা নির্ঘুম রাত আর রাত জাগা নিশাচর পশু পাখি ছাড়া কেউ জানে না। আহা কি নিদারুণ কষ্টে কেটেছে প্রতিটা মুহূর্ত। সরফরাজের পানে তাকিয়ে শক্ত করে তার বাহু জড়িয়ে ধরল রূপকথা। সরফরাজ কাঁদছে, নীরবে জল গড়াচ্ছে তার চোখ দিয়ে। ভেতরের কষ্টগুলো ঠিকভাবে উজাড় করতে পারছে না। সরফরাজ চোখের জল দ্রুত মুছে পুনরায় বলে উঠল। আমাকে ক্যালিফোর্নিয়া যেতে হবে। মা ওখানেই আছে। যতটুকু খোঁজ নিয়েছি জেনেছি ওনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই। উনি মানসিক শারীরিক। আমি মাকে ফিরিয়ে আনলে একা ট্যাকেল দিতে পারবো না। আমার একটা বউ দরকার কমিশনার সাহেব। আপনার মেয়েকে আমি আমার রাজ্যের রানী করে নিয়ে যেতে চাই। দিবেন? একটুও কষ্ট পেতে দেব না আপনার মেয়েকে। নিজের শেষ রক্তবিন্দু হলেও তাকে আগলে রাখবো আমি। সুফিয়ান তপ্ত শ্বাস ফেললেন। প্রত্যুত্তরের ভাষা কিভাবে গুছিয়ে বলবেন ভেবে পেলেন না। নিশ্চুপ সুফিয়ানকে দেখে সরফরাজ ঠান্ডা গলায় বলল। না দিলেও নিয়ে যাব। আপনি কি কিছুতেই আর না করতে পারবেন না। করলে আমি ভুলে যাব আপনি আমার হবু শ্বশুর। শেষবারের জন্য আমার আমানত আপনার কাছে রেখে যাচ্ছি আমি। ফিরে এসে আমার বউ আমি নিয়ে যাব। আপনার মেয়ে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এরকম আত্মরা জীবন ঠেলে ঠেলে কতদিন বলুন? আমারও তো ইচ্ছা করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে হেসে গেলে বাঁচতে, কিন্তু জীবন আমার প্রতি খুবই কঠোর। নয়তো আমাকে এত যাবজ্জীবন দুঃখ কষ্টে কেন ফেলেছি বিধাতা? আমি কি জন্ম থেকে পাপি কমিশনার সাহেব? আমার জীবনের সুখ আনন্দ ভালোবাসা কোথায় বলুন তো? এগুলো আমার পাপি হাতে ধরা দেয় না কেন? নাকি এগুলো ভোগ করার অধিকার ছিনিয়ে নিয়েছে উপরওয়ালা? বেদনায় নীল হয়ে আসা সরফরাজের করুণ মুখের পানে তাকে ব্যথিত গলায় কমিশনার উত্তর করলেন। জন্ম থেকে কেউ পাপী হয় না সরফরাজ। তুইও হেসে খেলে বাঁচবি। সবুর কর, আগে মাকে ফিরিয়ে আন। বলেই উঠে গেলেন সুফিয়ান। রূপকথাকে সরফরাজ নিয়ে যাবে এটা ভাবতেই তার বুক ভেঙে যাচ্ছে, হৃদগতি বন্ধ হতে চাচ্ছে। চারিপাশে কেমন বিষণ্ণ, একা, খালি খালি ঠেকছে। মেয়েটাকে ছাড়া দুজন বুড়া বুড়ি কিভাবে থাকবেন তারা? সরফরাজের চোখের জল তর্জনী আঙ্গুল দিয়ে মুছে দিল রূপকথা। সরফরাজ মাথা নত করে ধীর গলায় বলল। তোমাকে ফেলে ক্যালিফোর্নিয়া যেতে মোটেও ইচ্ছা করছে না। যাবে আমার সঙ্গে? রূপকথা মাথা চাকালো সে যাবে। সরফরাজ অল্প হাসলো, এরপর নিঃশব্দে উঠে দাঁড়িয়ে বলল। ঠিক আছে, তোমার বাবার সাথে কথা বলবো আমি। উনি অনুমতি দিলে নিয়ে যাব সঙ্গে করে। আসছি। আর দাঁড়ালো না সরফরাজ, বেরিয়ে এলো ঘর ছেড়ে। সরফরাজ চলে যেতে পিছন পিছন দৌড়ালো রূপকথা। সরফরাজ যখন গাড়ির দরজা খুলতে ব্যস্ত, সেই মুহূর্তে সরফরাজকে পেছন থেকে জড়িয়ে ধরল রূপকথা। রূপকথার স্পর্শে চোখ বন্ধ করে ফেলল সরফরাজ। এরপর রূপকথার হাত চেপে বলে উঠল। এভাবে আটকে দিলে আমার নিজেকে মানাতে কষ্ট হয় রূপকথা। তোমার সঙ্গে সময় কাটানোর জন্য আমি কতটা মরিয়া তুমি নিজেও জানো না। বহু কষ্টে নিজেকে ধরে রেখেছি আমি। প্লিজ আমাকে কন্ট্রোলেস হতে বাধ্য করো না। রূপকথা শুনল না। সে আরো শক্ত আলিঙ্গনকে সরফরাজকে জড়িয়ে সরফরাজের পিঠে মাথা ঠেকিয়ে বলে উঠল। সরফরাজ পেছনে ফিরল। রূপকথা আদুরে মুখটা নিজের হাতের আজলায় ভরে বলে উঠল। ইচ্ছে করছে সারা রাত গল্প করে, কিন্তু আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। আজ রাতেই করতে হবে এগুলো। ফিরে এসে সারা রাত গল্প করবো কেমন? রূপকথা মানল না। সে যেদি বাচ্চার মতো নিজের ইচ্ছায় বহাল রইল। সরফরাজ এবার বিপাকে পড়ল। রূপকথাকে ফলো করে ছেলেটিকে আজ পরপারে পাঠানোর সকল ফাঁদ সাজিয়ে এসেছে সে। তাছাড়া ক্যালিফোর্নিয়া যাবার আগে নিজের ব্যক্তিগত কিছু কাজ আছে। এই 10 দিনের প্রত্যেকটা সেকেন্ড তার কাছে গুরুত্বপূর্ণ। নিরুপায় সরফরাজ কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলে উঠল। কখনো তোমায় এভাবে ফিরেছি বলো? এই যে ফেরাচ্ছ। বলেই সরফরাজকে শক্ত করে জড়িয়ে বুকে মুখ লুকিয়ে রইল রূপকথা। সরফরাজ বেশ বুঝলো
এই মেয়ে নিজের কথা থেকে এক চুল নড়বে না, বাধ্য হয়ে পকেট থেকে ফোন বের করলো। এরপর অভিকে কল করলো। রিং হতে অভিরূপ ফোন তুললো। হ্যাঁ বল। আমার বাড়ির পেছনের গুদামে এক শালাকে বন্ধ করে এসেছে। সারা রাত পেটিয়ে রুদ্র সম্পর্কে তথ্য নেব ওর থেকে। যদি একটাও মিস করে গেছিস তবে তাকে 3 দিন বন্ধ করে রাখবো ওই ঘরে। সারফারাজের নির্দেশে গলা শুকিয়ে এলো অভিরূপের। মানুষের গায়ে হাত দেওয়া তার পক্ষে অসম্ভব ব্যাপার। একটা মানুষ তার দেওয়া আঘাতে চিৎকার করবে, কাঁদবে, এটা সে কিছুতেই সইতে পারবে না। পরে দেখা যাবে সে নিজেই অজ্ঞান হয়ে গিয়েছে। এদিকে অভিরূপকে চুপ থাকতে দেখে সারফারাজ ধমকে উঠল। কি হলো, শুনতে পাসনি? অভি মিনমিন করে বলল, ভাই কাল আমি নেলির বাড়িতে যাব বিয়ের প্রস্তাব নিয়ে, আমাকে মাফ কর। এসব দৃশ্য আমি সইতে পারবো না, আমাকে হসপিটালে ভর্তি করতে হবে। নেলি বলেছে কাল যদি না যাই তাহলে ও অন্য কাউকে বিয়ে করে নেবে। অভিরূপ ভীতু ছেলে। সারফারাজ জানে ছেলেটা কোনো কাজের না, কিন্তু অকাজেরও নয়। সারফারাজের জীবনে তার ভূমিকা বলে শেষ করা যাবে না। সারফারাজ দীর্ঘ শ্বাস ফেলে ফোন কেটে রূপকথাকে বলে উঠল, আমাকে ছাড়বেন না রূপকথা? না। পটাপট উত্তর দিল রূপকথা। সারফারাজ বাঁকা হেসে বলল, ঠিক আছে, গাড়িতে এসো। বলেই ব্যাক সিটের দরজা খুলে দিল সারফারাজ। রূপকথা খুশি মনে ভেতরে ঢুকতেই শার্টের বোতাম খুলতে খুলতে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল সারফারাজ। সারফারাজকে শার্ট খুলতে দেখে রূপকথা বোকা চোখে শুধালো, এসব কি করছো? শার্ট খুলছো কেন? আজকের আবহাওয়া তো যথেষ্ট ঠান্ডা। সারফারাজ বাঁকা হেসে উত্তর করলো, ভাবছি যেতেই যখন দেবে না তখন সময়টা কাজে লাগাই। গল্প করে কি আর রাত পার করা যায় নাকি? তার চেয়ে একটু আদর যত্ন করলে মন্দ হয় না। তুমিও খুশি, আমিও খুশি, কি বলো? বলে গায়ের শার্ট ছুঁড়ে মারল সারফারাজ। সারফারাজের লোমহীন প্রশস্ত বক্ষ, কাটা কাটা পেটের মাসলযুক্ত খাজ, ফুলে ওঠা নীলচে শিরায় বিস্ফোরিত নজর বুলালো রূপকথা। এরপর ফাঁকা ঢোক গিলে 2 হাত চোখ বন্ধ করে ঘাড় বুলিয়ে বলে উঠল, ছি ছি, এইসব দেখতে চাইছি নাকি? তোমার অকাজের তুতু দেখা যাচ্ছে, বন্ধ করো, শরম করছে আমার। বলেই আবার ঘাড় ঘুরিয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে উকি ঝুঁকি দিল রূপকথা। সারফারাজ ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে প্যান্টের বকলেসে রূপকথার হাত টেনে ছুঁয়ে হাসকি স্বরে বলে উঠল, চলো প্র্যাকটিক্যালি ফিজিওলজির ক্লাস হোক। তাছাড়া আমারগুলো অকাজ হলেও তোমার। থেমে গিয়ে ভ্রুজ নাচালো সারফারাজ। এবার ভয় পেয়ে গেল রূপকথা। সারফারাজের সিরিয়াস চোখে মুখে কোনো দুষ্টুমির ছাপ নেই, ঠোঁট শক্ত, চোয়াল স্থির, চোখের ভাষা এলোমেলো। রূপকথা তড়িৎ নিজের হাত সরিয়ে চেপে বসলো একটু। এরপর আমতা আমতা করে বলল, আচ্ছা যাও, কাজে যাও, কাল আমার ক্লাস আছে, ঘুমোতে হবে, টায়ার্ড লাগছে। এতক্ষণ তোমায় আটকে রাখা সরে সরি। বলেই সারফারাজের শার্ট টেনে এনে কাপা কাপা হাতে সারফারাজের কাঁধের উপর তুলে দিল। কিন্তু সারফারাজ এতে একটু ভড়কালো না। সে রূপকথার উপর ঝুঁকে ঠোঁটের অনেকটা কাছে নিজের ঠোঁট এনে ফিসফিস করে বলল, এসব বললে মানবো কেন? চলো না যান, সারা রাত ভালোবাসাবাসির খেলা খেলি, 2 দিন পর এমনিতেও তো আমার হয়ে যাবে। 2 দিন পর যা আছো তাই তো নাকি? তাছাড়া এত ভয় কেন পাচ্ছ? আমি বাঘ ভাল্লুক, একটু ব্যথা দেব না, প্রমিস। রূপকথা সেটে গিয়ে জড়সড় হয়ে বসে কম্পিত গলায় বলে উঠল, ভালো হচ্ছে না কিন্তু সারফারাজ, এবার কিন্তু ভয় পাচ্ছি আমি। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, চিৎকার করে বাবা মাকে ডাকবো কিন্তু, আমি বলে দিলাম। সারফারাজ রূপকথার হম্বিতম্বি তোয়াক্কা না করে গলার স্বর নামিয়ে নেশালো চোখে রূপকথার কাঁধ চেপে ধরে বলে উঠল, তোমার গায়ের এই জামাটা বেশ বিরক্ত করছে আমায়। চূড়ান্ত ঈর্ষা জমছে এই জামার প্রতি আমার। তোমার গায়ে জড়িয়ে থাকার কোনো অধিকার নেই, জড়বস্তি নেই। তোমার সারা জগতের বিচারণা বা। রূপকথার এক দণ্ড বসলো না। ভীত চোখে কম্পিত হাতে দরজা খুলে এক প্রকার লাফিয়ে বাইরে বেরিয়ে এলো। এরপর ঝট করে দরজা লাগিয়ে দৌড় দিল বাড়ির ভেতরে। পেছনে সারফারাজকে তাকিয়ে পর্যন্ত দেখলো না। রূপকথা যাবার পারে তাকে হো হো করে হেসে উঠল সারফারাজ। এরপর গায়ের শার্ট পরে বোতাম লাগিয়ে ইঞ্জিন স্টার্ট করতে করতে বলে উঠল, আচ্ছা, জব্দ করে গেছে ক্যাদেটিয়াকে? নেলির মুখোমুখি বসে আছে অভিরূপ। পাশে তার মা আর ছোট বোন শিউলি আর আমজাদ হায়দার বসে আছেন নেলির পাশে। প্রথম দেখাতে অভিরূপকে পছন্দ হয়ে গিয়েছে তাদের। এখন নিজেদের চাহিদা মাফিক মিললেই আমজাদ হায়দার হ্যাঁ না কিছু একটা জানিয়ে দিবেন। নেলির চোখে মুখে চূড়ান্ত ভীতির ছাপ। সে রূপকথাকে বেশ অনুরোধ করেছিল আসার জন্য, তাকে সাহস দেবার জন্য, কিন্তু হিংসুটে মেয়েটা আসেনি। অভিচোরা চোখে একবার নেলিকে দেখলো। ল্যাভেন্ডার রঙের একটা জামদানি পরেছে নেলি। ফর্সা শরীরের শাড়িটা যেন জ্বলে উঠেছে। চোখে কালো কাজল, গলায় সোনার ছোট নেকলেস, কানে ঝুমকা, হালকা প্রসাধনী দিয়ে সাজানো নির্মল মুখশ্রী যেন বেহেস্তের হুর। দুনিয়ার সমস্ত সৌন্দর্য আজ নেলির কাছে ফিকে। এই সৌন্দর্যে অভিরূপের মরণ নির্ঘাত। সমস্ত নীরবতা ভেঙে আমজাদ হায়দার গলা খাকড়ি দিলেন। এরপর রয়ে শয়ে শুধালেন, বর্তমানে কি করছো তুমি? অভি ঠোঁটে হাসির রেখা টেনে ধরে উত্তর করল, আমি ক্যালিফোর্নিয়াতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটি কোম্পানিতে আছি। তাছাড়া আমার ছোট একটা বিজনেস আছে, অফশোরে ওটাই দেখাশোনা করি।
অভির চোখে মুখের এক্সপ্রেশন আর সাবলীল স্বরে আমজাদ হায়দার মুগ্ধ হলেন। তিনি আর বাড়তি আলতু ফালতু প্রশ্ন করলেন না। অভিরূপের মাকেও বেশ পছন্দ হয়েছে। তার মহিলা যথেষ্ট মার্জিত আর রুচিশীল। মানুষের চালচলনই বলে দেয় তাদের ঘরের কালচার ঠিক কি। আমজাদ হায়দার এবার বললেন, আমার মেয়ের থেকে তোমার বিষয়ে সব শুনেছি। তোমার বাবার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমার মেয়েকে আমি কখনো কোনো কিছুতে বাধা দিইনি। ওকে আমি সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি। আজ পর্যন্ত আমার মেয়ে আমাকে কখনো কোনো কষ্ট দেয়নি, কারো কাছে প্রশ্নবিদ্ধ করেনি। আমার মেয়ের পছন্দ মানে আমার পছন্দ। তোমরা দুজন দুজনকে পছন্দ করছো, ভালোবেসেছো, বেশ ভালো কথা। কিন্তু বাবা, আমার একটা অনুরোধ আছে। বলেই থামলেন আমজাদ হায়দার। অনুরোধের কথা শুনে নেলি অভি দুজনাই ঘাবড়ে গেল। শিউলি মেয়ের হাত ধরে আশ্বস্ত করলেন। আমজাদ হায়দার অল্প পানি গলায় চালান করে বলে উঠলেন, মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন আমার। এই মুহূর্তে বিয়ে হলে সংসারে মনোযোগী হয়ে যাবে সে, পড়াশোনাটা ওইভাবে করবে না। তাই তুমি যদি মিলিকে কয়েকটা বছর সময় দাও, মানে এমবিবিএস পাস, তাহলে আমার স্বপ্নটা পূরণ হতো আর কি। অভির মা মৃদু হেসে বলে উঠলেন, আমাদের কোনো আপত্তি নেই ভাইজান, আপনার কথাকে আমরা সম্মান করি। মেয়ে পড়ুক, অভিও আরেকটু সফল হোক, পরেই না হয় পাকা কথা হবে। আমজাদ হায়দার খুশি হলেন। তিনি গদগদ করে বলে উঠলেন, জামা হিসেবে কিন্তু অভি 10-এ 10, আমার খুব পছন্দ। তাহলে ওই কথাই রইল, নীলের এমবিবিএস শেষ হলেই ধুমধাম করে মেয়ে তুলে দেব। আমজাদ হায়দারের কথায় অভি সায় জানালো। অভির অনুমতিতে খুশি হয়ে আমজাদ হায়দার বলে উঠলেন, চলো জামাই, তোমাকে সাত বাগান ঘুরে দেখাই। সুফিয়ান চৌধুরীর পা চেপে ধরে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে রূপকথা। তার এক কথা, সে সারফারাজের সাথে যাবে। এত বড় মেয়ের এমন কাণ্ডে হয়ে শক্ত হয়ে বসে রইলেন সুফিয়ান। মেয়েকে বোঝানোর নানান চেষ্টা করলেন তিনি, কিন্তু অবুঝের মতো সবকিছুই মানতে নারাজ এই মেয়ে। শেষমেশ বিরক্ত হয়ে শুধালেন, তোমার কাছে কি মনে হচ্ছে ক্যালিফোর্নিয়া ঢাকার ওই পাশে বাসে চড়লে আর আধ ঘন্টা পর নেমে গেলে? আমি এত কিছু জানি না, আমি যাব ব্যাস। জেদ করো না রূপকথা, সব কিছুরই একটা সময় থাকে। হুট করে চাইলেই যা কিছু করা যায় না। সপ্তাহখানেক আগেও যদি সারফারাজ বলতো, তাও আমি ভেবে দেখতাম। তাছাড়া ভিসা ও প্রসেসের একটা বিষয় আছে। তুমি শুধু টিকিট কেটে দাও, সিট না পেলে ট্যুরে বসে চলে যাব আমি, কোনো সমস্যা নেই আমার। কপাল চাপড়ালেন সুফিয়ান। সত্যি মেয়েটা নির্বোধ হয়েছে। তার চেয়েও বেশি রাগে ফায়ার হলেন সারফারাজের প্রতি। কি এমন ভালোবাসা ওই ছেলে মেয়েকে দিয়েছে যা সে এই 12 বছরেও দিতে পারেনি। এয়ারপোর্টে বসে আছে সারফারাজ, পাশে ইয়ং লুইস। কিছুক্ষণ পরে ফ্লাইট। সারফারাজ চেকিংয়ের জন্য উঠে দাঁড়ালো। একে একে লাইন পেরিয়ে চেক ইন, ইমিগ্রেশন আর বোর্ডিং পাস কালেক্ট করে টার্মিনালে প্রবেশের জন্য পা বাড়ালো। রূপকথার জন্য বড্ড মায়া হচ্ছে। মেয়েটা সকালে খুব কেঁদেছে, গত রাতেও সারা রাত কেঁদেছে। সারফারাজ যেন খুব দ্রুত ফিরে আসে এটা নিয়েও করুণ আবদার করেছে, নয়তো তার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবে। সারফারাজ সুফিয়ানের কাছে অনুরোধ করেছিল যাতে রূপকথাকে তার সঙ্গে যেতে দেয়। সুফিয়ান শুধু বলেছিলেন, ভিসা প্রসেসিং করার জন্য একটা সময় দরকার। তুই আমাকে আগে বললে আমি ঠিক ভেবে দেখতাম। সুফিয়ানের কথা যৌক্তিক। দোষ সারফারাজের। তার মাথায় কেন এই বুদ্ধি আগে এলো না? সারফারাজের খুব কষ্ট হয়েছে রূপকথাকে ফেলে আসতে। না জানি মেয়েটা কি করছে। ব্যথায় জর্জরিত শ্বাস ছুড়ে শক্ত চোখে মুখে সামনে পা বাড়ালো সারফারাজ। এমন সময় কেউ ডেকে উঠল, দাঁড়া সারফারাজ। পেছনে ফিরতেই কমিশনার আর রূপকথাকে দেখা গেল। সারফারাজ কপাল কুঁচকে অবাক হয়ে দাঁড়িয়ে রইল অবস্থা বোঝার জন্য। নিজের কার্ড শো করে রূপকথার ভিসা পাসপোর্ট দেখিয়ে সারফারাজের সামনে এসে দাঁড়ালেন সুফিয়ান চৌধুরী। এরপর বললেন, আমার নিজের চাইতেও তোকে বেশি বিশ্বাস করি আমি। নিয়ে যা ওকে, সামলে রাখিস আর তাড়াতাড়ি ফিরে আসিস। মেয়েটাকে ছাড়া কখনো আলাদা থাকিনি। সুফিয়ানের বেদনার্ত মুখের পানে সারফারাজ শুধালো, জামাই হিসেবে মানলে তবে? না মেনে উপায় কই, চাবি তো তোর হাতে। সারফারাজ ফিক করে হাসলো। এরপর চোখ টিপে কানে কানে বলল, আপনার মেয়ে আমার মধ্যে কি পেয়েছে বলুন তো? ছাড়তেই চায় না। আমি কি জানি? রূপকথার হাত চেপে ধরে সারফারাজ লম্বা শ্বাস টানলো। এরপর বলল, হাঁটছি, খুব শীঘ্রই আপনি নানা হবেন। বলেই দুষ্টু হেসে সামনে পা বাড়ালো। সুফিয়ান ধমকে বলে উঠলেন, এসব যদি ভুলেও করেছিস তবে তোকে খুন করব আমি, হতচ্ছাড়া।
প্রায় 28 ঘন্টার ক্লান্তিকর দীর্ঘ জার্নির পর সারফারাজের বাড়ির সামনে এসে দাঁড়ায় রূপকথা। সারফারাজ আর রূপকথা যখন গাড়ি থেকে নেমে মাটিতে পা রাখে তখন কেবল ভোরের সূচনা। ক্লান্ত চোখে রূপকথা চারিপাশে একবার নজর বোলায়। পাহাড় আর শৈলশ্রেণী বুকে জড়িয়ে রাখা সিয়েরা ফরেস্টের ভোরের সূচনা লগ্ন রূপকথার কাছে মনে হলো কোনো অদৃশ্য শিল্পী এ ধূসর ক্যানভাসে আলোর তুলিতে প্রথম ঝলক টেনে দিচ্ছে। সূর্যের অতি সূক্ষ্ম সোনালি রেখা দূরের পাইন চূড়াগুলোকে ছুঁয়ে ঝিকিমিকি করছে, আর গাঢ় ছায়া আলোর লুকোচুরিতে বনের গভীরে জন্ম নিচ্ছে এক রহস্যময় আলো আধারির খেলা। শেষ রাতে ঠান্ডা হাওয়ায় জমে থাকা শিশির পাতার ডগা থেকে টুপটাপ ঝরে পড়ছে নরম শব্দ, টুপটাপ ছন্দ, অদূরে পাহাড়ি ঝর্ণার ক্ষীণ গর্জন, কাছে মরিচরঙা কাঠঠোক্কর একটা ঠকঠকে আওয়াজ, আর মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বাজ পাখির ডানার ফাঁপা শো শো শব্দ, সব মিলে একটা গোপন সুর রচনা করছে এই ভোর। রূপকথার মনে হলো এই সুরের ভেতরে এই জেগে ওঠে সিয়েরার সুবিশাল নিশ্ছিদ্র নিস্তব্ধতা, যেন বনই এক প্রাচীন দ্বার রক্ষক। তারা ফিসফিস করে রূপকথার কানে কানে বলছে। ভোরের রূপে মুগ্ধ হয়ে রূপকথা আরেকটু সামনে এগিয়ে দাঁড়ায়। প্রকৃতির অপার সৌন্দর্যে নিজের চোখ বুজে লম্বা শ্বাস টানে। মাটির গায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেকোইয়া আর সুগার পাইনের গন্ধ মৃদু কুয়াশার সঙ্গে মিশে শ্বাসের মধ্যে ঢুকে পড়ছে। আকাশ এখনো হালকা রক্তিম, গভীর বেগুনি থেকে ধীরে ধীরে আর চোখে লাজুক গোলাপি, তারপর স্নিগ্ধ কমলা রঙে রূপ নিচ্ছে। সেই আলো প্রথমে স্পর্শ করেছে উঁচু পাইন গাছের চূড়ার কাপা কাপা ডগাগুলো, তারপর গড়িয়ে নামছে পাথুরে ঢাল বেয়ে ফার্নের পাতায় আর বুনো জুয়ের সাদায়, শেষমেশ মাটির উপর এক অনিন্দ মোহজাল ন্যায়। সূর্য এখন পুরোপুরি ওঠেনি, তবে পূর্ব দিগন্তে লাল কমলা আলো ছড়িয়ে পড়েছে, আর সেই আলো ভেদ করে দেখা যাচ্ছে সামনে সারফারাজের বাড়ি। দোতলা বিশিষ্ট কাঠ আর কাচের নিমিত্তে এক নিঃশব্দ বিশালতার সাম্রাজ্য, যেটা দেখতে যতটা সুন্দর কিন্তু তার চেয়েও বেশি একাকী, প্রাণহীন। গাড়ির ভেতর থেকে রূপকথার লাগেজ নামিয়ে ঘন কুয়াশা ভেদ করে এগিয়ে এলো সারফারাজ। প্রচণ্ড শীতে দাঁতের কপাটে কপাটে বাড়ি খাচ্ছে, কিন্তু রূপকথা নির্বিকার। সারফারাজ দ্রুত পায়ে রূপকথার সামনে দাঁড়িয়ে নিজের গায়ের কালো লেদার জ্যাকেট রূপকথার গায়ে জড়িয়ে খাপা কণ্ঠ স্বরে বলে উঠল, এই হাড্ডিগুলোতে শীত লাগে না? সারফারাজের আকস্মিক গলায় সম্বিত ফিরে পেল রূপকথা। সে চকচকে উজ্জ্বল চোখে সারফারাজের পানে তাকালো, এরপর চপল গলায় বলল, এমন রাজপ্রাসাদ তুল্য সুন্দর ফরেস্ট হাউসে থাকো তুমি? আমি তো ভাবতেই পারিনি তোমার বাড়ি এত মোহনীয় আর অপার সৌন্দর্যে আবৃত। রূপকথার উত্তেজিত কথায় সারফারাজ অল্প হাসলো, এরপর এক ঝটকায় নিজের কোলে তুলে নিল রূপকথাকে। লুইস আর ইয়ংকে ইশারা করতে দুজনে দুপাশ থেকে সদর দরজা মেলে ধরল। বাড়ির ভেতরে প্রবেশের আগে সারফারাজ ফিসফিসিয়ে বলে উঠল, প্রথমবারের মতো এই সিয়েরা ফরেস্টে এই বাড়ি সত্যিকারে ঘুম থেকে জাগলো। স্বাগতম মাই সুইট ম্যাডনেস, তোমাকে স্বাগতম। তবে আমার বাড়ি নয়, আমার হৃদয়ে। ইউ আর নট জাস্ট দ্য কুইন অফ মাই কিংডম, ইউ আর দ্য কুইন অফ মাই হার্ট এম্পায়ার টু। সারফারাজের আবেশিত কথায় রূপকথা কিছু বলতে পারে না। সে শুধু সারফারাজের নীল চোখ জোড়ায় নজর স্থির রেখে সারফারাজের গলা জড়িয়ে থাকে। রূপকথাকে নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসায় সারফারাজ, এরপর ফায়ারপ্লেসের আগুন জ্বালায়। বিশাল ড্রয়িং রুম, থাই কাচের বাইরে সৌন্দর্য আর সারফারাজের বৃহৎ সাম্রাজ্য সব মিলে অবাক থেকে অবাকতর করে তোলে রূপকথাকে। রূপকথাকে বসিয়ে সারফারাজ দৌড়ে চলে যায় দোতলার কক্ষে। ফিরে আসে মিনিট দুয়ের মধ্যে। লুইস আর ইয়ং লাগেজগুলো নিয়ে ওপরে চলে যায়। সারফারাজ রূপকথার পায়ের সামনে হাঁটু মুড়ে বসে নরম তুলার স্যান্ডেল পরিয়ে দেয় সযত্নে। স্যান্ডেল জোড়া একদম রূপকথার পায়ের মাপে। উষ্ণ স্যান্ডেল জোড়ার পানে তাকে রূপকথা শুধায়, এখানে আরো কোনো মেয়ে মানুষ এসেছিল কখনো? সারফারাজ রূপকথার পা চেপে ধরে ঠান্ডা গলায় বলে ওঠে, এই বাড়ির দেয়াল পর্যন্ত কখনো নারী কণ্ঠ শুনুনি। আজই প্রথম কোনো মেয়ে এই বাড়িতে পা রেখেছে। এই বাড়ি প্রাণহীন রূপকথা। আমি চাই তোমার ছোঁয়ায়, তোমার গলা স্বরে, তোমার হাসিতে এই বাড়িতে প্রাণ আসুক। বলেই উঠে দাঁড়ালো সারফারাজ। এরপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বারে। রিং হতে ঘুম জড়ানো গলায় ফোন তুললো পাশের ব্যক্তি। সারফারাজ তাকে কথা বলার সুযোগ না দিয়ে ভারী গলায় নির্দেশ দিল, ডেভিন ব্রিং অ্যাঞ্জেলো হেয়ার। বলেই কল কাটলো। সারফারাজ কল কাটতেই রূপকথা অবাক গলায় শুধালো, এঞ্জেলোকে? আমার ছেলে। বলেই দুষ্টু হেসে উঠল সারফারাজ। সারফারাজের মুখে ছেলে সম্বোধন শুনে রূপকথার বুক মুচড়ে উঠল। সে সারফারাজকে অনুসরণ করে দৌড়ে উপরে উঠল। এরপর পেছন থেকে সারফারাজের হাত চেপে ধরে ভয়ার্ত কম্পিত গলায় শুধালো, তুমি বিবাহিত ছিলে? সারফারাজ থমকে দাঁড়িয়ে তপ্ত শ্বাস ফেলে দাঁত চেপে বলে উঠল, গাধি। কিন্তু রূপকথা ছাড়ার পাত্রী নয়। অগত্যা সারফারাজ অল্প করে বলল, এলেই দেখবে। এরপর রূপকথাকে টেনে নিজের সামনে এনে এলোমেলো চুলগুলো ঠিক করে গালে হাত বুলিয়ে বলে উঠল, ব্রেকফাস্ট সেরে ঘুমো রূপকথা। অনেক লম্বা জার্নি করে এসেছ,
ঠিকঠাক রেস্ট না নিলে অসুস্থ হয়ে পড়বে তুমি। বলেই রূপকথার কক্ষের দরজার সামনে রূপকথাকে এনে হাত নির্দেশ করলো সরফরাজ। রূপকথা বৃহৎ কক্ষের প্রতিটা কোণায় নজর বুলালো, এরপর বিস্ফোরিত নজরে শুধালো, এটা আমার গেস্ট রুম? সরফরাজ মাথা ঝাঁকিয়ে শীতল গলায় বলল, মেয়েলি প্রয়োজনের সব পাবে ভেতরে। যদি আরো আগে জানতাম তুমি আসবে, সবকিছু আরো গোছালো থাকতো। 24 ঘন্টায় মানুষ মারফত যা পেয়েছি অতটুকুই করেছি, কিন্তু তুমি টেনশন নিও না, আমি তোমার ঘর রাজরানীর না সাজিয়ে দেব। তুমি আমার মেয়ে, আমার রূপকথা, তুমি আমার রানী সাহেবা, আর আমি নিতান্তই ছোট নগণ্য এক ভিটো তোমার। বুকে হাত রেখে আরেক হাতে ঘর নির্দেশ করে মাথা নোয়ালো সরফরাজ। রূপকথা ধীরে ছোট পায়ে কক্ষে প্রবেশ করলো। কক্ষের এক পাশে ছোট একটা বিছানা পাতা, পাশে একটা বেডসাইড টেবিল, তার উপরে একটা টেবিল ল্যাম্প, অপর পাশে কাঠের নান্দনিক ড্রেসিং টেবিল, বিশাল ইন্টেরিয়ার, মডার্ন উডেন কাপবোর্ড, প্রতিটা তাক ভর্তি মেয়েলি পোশাক, বিভিন্ন কসমেটিক্স, জুতা আর স্টাইলিশ দামি দামি ব্যাগের সমাহার। ঘরের প্রতিটি কোণায় আভিজাত্যের ছাপ, ব্যালকনি ভর্তি ইনডোর লতানো ঝোলানো নানান গাছগাছালি। এক মুহূর্তে থমকে দাঁড়ালো রূপকথা। সবকিছু তার কাছে স্বপ্নের মতো লাগছে। শ্বাস টেনে রূপকথা ধপ করে নরম বিছানায় চিত হয়ে পড়ে ভাবতে লাগলো, সারফরাজ কত বড় লোক। এরপর আবারও উঠে বসলো। রূপকথার কক্ষ থেকে সিয়েরা ফরেস্টের উঁচু চূড়া আর তা থেকে গড়িয়ে পড়া ঝর্ণা দেখা যাচ্ছে। রূপকথা দৌড়ে ব্যালকনিতে এলো, এরপর নয়নাভিরাম সেই সৌন্দর্য উপভোগ করে বলে উঠল, মনে হচ্ছে খুব শীঘ্রই সারফরাজ বেটাকে বিয়ে করে এখানে এসে স্থান পোক্ত করতে হবে, নয়তো এমন দৃশ্য না দেখে থাকবো কি করে। রূপকথা স্থির দৃষ্টিতে উপভোগ করতে লাগলো ঝর্ণার সৌন্দর্য। এমন সময় কুকুরের ঘেউ ঘেউ স্বর পাওয়া গেল। কুকুরের শব্দে রূপকথার কান সজাগ হলো। সেই শব্দ অনুসরণ করে বাইরে বেরিয়ে এলো। এরপর সিঁড়ি ধরে নিচে এসে দেখতে পেল সরফরাজের কোলে ছোট্ট একটা কুকুর, যেন দীর্ঘদিন বাদে তার আপন কাউকে পেয়ে ভালোবাসায় গদগদ হয়েছে। রূপকথা দ্রুত পায়ে সরফরাজের সামনে দাঁড়ালো। সরফরাজ অ্যাঞ্জেলোকে আদরে ব্যস্ত, চোখ বুজে অ্যাঞ্জেলো সেই আদর উপভোগ করছে। এমন সময় রূপকথার ঘ্রাণে চোখ মেলে তাকায় অ্যাঞ্জেলো, আর অমনি কর্কশ গলায় ঘেউ ঘেউ ডেকে ওঠে। পারলে সরফরাজের কোল থেকে নেমে রূপকথাকে কামড়ে ধরে। অ্যাঞ্জেলোর এমন আচরণে রূপকথা ঘাবড়ে গিয়ে সরফরাজের পেছনে দাঁড়ায়। সরফরাজের শার্ট খামচে ধরে। সরফরাজ অ্যাঞ্জেলোকে শান্ত করতে করতে বলে ওঠে, হুশ অ্যাঞ্জেলো, ডোন্ট শাউট, শি ইজ আওয়ার কুইন, শি ডিজার্ভ রেসপেক্ট, নট বাকিং। অবুজ প্রাণীটি মালিকের কথায় কি বুঝলো কে জানে। সে তাৎক্ষণিক ঘেউ ঘেউ থামি মাথা নত করে সরফরাজের বুকে মিশে রইল। নাদুস নুদুস লোমশ ছোট কুকুরটাকে ছুঁয়ে আদর করার ইচ্ছে জাগলো রূপকথার। সরফরাজ বোধহয় তা খেয়াল করলো। ঠোঁটের কোণে হাসির রেখা টেনে ধরে রূপকথাকে শুধালো, কোলে নেবে? সরফরাজ সযত্নে রূপকথার হাতে তুলে দিল অ্যাঞ্জেলোকে। রূপকথা আলতো হাতে ধরে তাকে আদর করলো, এরপর শুধালো, ওকে দেশে নিয়ে যাওনি কেন? হুট করে গিয়েছিলাম প্রস্তুতি ছাড়া, আরও সব ওয়েদারে নিজেকে শ্যুট করতে পারে না, অসুস্থ হয়ে যায়, এই জন্য নিতে পারেনি। রূপকথা অ্যাঞ্জেলোর মাথায় হাত বুলাতে বুলাতে শুধালো, ওকে কে দেখেছে এই কয়েক মাস? সরফরাজ তাচ্ছিল্য হাসলো এই প্রশ্নে। এরপর হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে রূপকথার মুখের সামনে এসে ফিসফিস করে বলে উঠল, অজগর নাম শুনে বুক কেঁপে উঠল রূপকথার। সে ফাঁকা ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে শুধালো, এখানে অজগর আছে? সরফরাজ সিরিয়াস ভঙ্গিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।